Hello everyone, Assalamu alaikum. This is Zerrin Oishorjo. Welcome you all from Team Tetra. So, আজকের টপিকটা কিন্তু অনেক বেশি স্পেশাল as I told you before that আজকের টপিকটা হচ্ছে you can see from the above banner that is public speaking and presentation skills. Well, এমন কি কেউ আছে যারা কখনোই আমরা পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন ফেস করিনি? আমরা কলেজ লাইফ হোক, ভার্সিটি লাইফ হোক, ইভেন কি জব লাইফে অলওয়েজ আমরা পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলসে ফেস টু ফেস হয়ে থাকি। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই টিচারের সাথে, সেখানেও কিন্তু আমাদের পাবলিক স্পিকিং স্কিলসটা অ্যাপ্লাই করা লাগে। ওয়াল ম্যাগাজিন, সেখানেও আমাদের দেখা যায় যে ওয়াল ম্যাগাজিনটা যখন আমরা প্রেজেন্ট করি তখনও পাবলিক স্পিকিং স্কিলসটা অ্যাপ্লাই করা লাগে। ইভেন কি আমরা যে ওয়াল ম্যাগাজিনটা বানাচ্ছি তখনও কিন্তু প্রেজেন্টেশন স্কিলসটাই আমরা অ্যাপ্লাই করি। ডিবেট বা এমইউএন সব জায়গায় আমাদের প্রয়োজন হয় কিন্তু পাবলিক স্পিকিং স্কিলসে। সো এই কথাটা মাথায় রেখে আজকে আমাদের টপিক হচ্ছে পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস। সো আজকে যেমন আমিও অনেক কিছু শিখবো, আমি বিশ্বাস করি আমার সাথে তোমরা সবাই যারা যারা আজকের লাইভটা দেখছো তোমরাও কিন্তু আমার মতো অনেক কিছু শিখবা। আর হ্যাঁ, ডেফিনেটলি আজকের লাইভ থেকে উদ্দেশ্য কিন্তু একটাই, আজকের লাইভ থেকে আমি যা যা শিখবো আমার ভার্সিটির প্রেজেন্টেশনে এগুলো সব অ্যাপ্লাই করে আমিও কিন্তু টেনে টেনে পাওয়ার চিন্তা করছি তোমাদের মতো। সো আর দেরি না করে আমরা আজকে আমাদের স্পেশাল গেস্টদেরকে ইনভাইট করে ফেলি। ফার্স্টে আমি ইনভাইট করছি এমডি সোহান হায়দার from CEO and founder of Smartifier Academy and Mr. Biplab Kanti Das, President of Go Youth BD and founder of Idol Focus. Welcome you all from Team Tetra. Thanks for joining today. Thank you so much. Assalamu alaikum. সবাই আশা করি সবাই ভালো আছেন। সো আমি ছোট করে যদি আমার কিছু বলা থাকে, ফার্স্ট অফ অল আমি যদি সোহান ভাইয়ার সম্পর্কে আজকে ছোট করে বলি, আমরা এখন যারা এই কোভিড এর মধ্যে অনলাইন কোর্সগুলো দেখছি তার 80% কিন্তু আমরা সোহান ভাইয়ার স্মার্টিফায়ার একাডেমির ট্যাগলাইনটা দেখতে পাচ্ছি। আর বিপ্লব কান্তি দাস ভাইয়ার ব্যাপারে আমার নতুন করে বলার কিছুই নাই, কারণ আমি নিজেও কিন্তু বিপ্লব কান্তি দাস ভাইয়ার গত বছরের একটি সেমিনার অ্যাটেন্ড করেছিলাম এবং সাথে সার্টিফিকেটও নিয়েছি। So I'm really feeling proud and I'm really honored to have both of you today with us. And আমার সাথে সাথে তোমরা যারা টেট্রা টিউশন and টেট্রা ক্রিয়েশনস এ জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। তোমাদের কার কি কোয়েশ্চেন আছে এটা কমেন্ট সেকশনে লিখে দাও, কজ এই দুইজন গুরু মাস্টার অফ পাবলিক স্পিকিং তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে কিন্তু আমাদের সাথে আজকে আছে। সো আমি আর মোটেও কথা বলবো না, যারা কথা বলার হেডমাস্টার আমি টোটালি তাদের কাছেই চলে যাচ্ছে। সো ফার্স্টে সোহান ভাইয়া, আপনি একটু আপনার ব্যাপারে ছোট করে বলেন এন্ড স্মার্টিফায়ার একাডেমির ব্যাপারে যদি ছোট করে কিছু বলার থাকে। ঠিক আছে জেরিন, আমি ছোট করেই বলি তাহলে। আমরা স্মার্টিফায়ার একাডেমি থেকে কাজ করে যাচ্ছি সফট স্কিলস ট্রেনিং এর জন্য। সো সফট স্কিল ট্রেনিং গুলো হচ্ছে এমন টপিক যেগুলো খালি চোখে কাউকে পারফর্ম করতে দেখা যায় না। যেমন কেউ যদি সফটওয়্যার নিয়ে কাজ করে, সেটা ভিডিও এডিটিং হতে পারে, সেটা মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্টে হতে পারে, আমরা দেখি যে মানুষটা কাজ করছে। বাট সফট স্কিলটা হচ্ছে একটু ইনভিজিবল, কমিউনিকেশন, প্রেজেন্টেশন অথবা টাইম ম্যানেজমেন্টের মতো যে স্কিলগুলো, এগুলো নিয়ে আমরা কাজ করি। আর আমার ব্যাপারে পার্সোনালি বললে আমি একজন সার্টিফাইড এনএলপি প্র্যাকটিশনার। সো আমি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর উপর একটা কোর্স করে এসেছি। আর আমার পড়াশোনা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকার আইবিএ থেকে এমবিএ করা, আর নর্থ সাউথ থেকে আমি বিবিএ করেছি। আমি ফিল্ম মেকিং এর উপর 1 বছর পড়াশোনা করেছি। আর এর পাশাপাশি বলতে গেলে আমার ক্যারিয়ার শুরু হয় ডিজিটাল মার্কেটিং থেকে। আমি ডেইলি স্টারে এক সময় কাজ করেছি এবং সেখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2টো অ্যাওয়ার্ড জিতেছিলাম আমরা আমাদের টিম থেকে। সো দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট মি। আমি যখন দেখি যে আমাদের এখানে বাংলাদেশে 10 মিনিট স্কুলের কাজ শুরু হয়, প্রায় শুরুর কিছুদিন পর থেকে আই জয়েন্ট দেয়ার। ওখান থেকেই আমার অনলাইন ট্রেনিং এর সাথে পরিচয় এবং পরবর্তীতে এক সময় কাজের সময় মনে হলো যে না, আই নিড টু ডু দিস ফুল টাইম। সো সেখান থেকে শুরু করা। আপাতত এতটুকুই। আর সবার ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমরা এখন এত দূর আসতে পেরেছি। আমরা 2500-এর উপর মানুষকে ট্রেনিং দিয়েছি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় ফেসবুক, ইউটিউবে আমাদের প্রেজেন্স আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিপ্লব কান্তি দাস ভাইয়া, আপনার আইডল ফোকাসের ব্যাপারে ছোট করে যদি কিছু বলার থাকে বা কোন জিনিসটা মনে হয়েছিল দ্যাট ল্যাকিংস আছে নিজের মধ্যে বা হচ্ছে সোসাইটির মধ্যে, সেখান থেকে আপনার জার্নিটা কিভাবে স্টার্ট? অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ জেরিন ফার্স্ট অফ অল ইনভাইট করার জন্য। এবং আমার খুব ভালো লাগছে সোহান ভাইকে পাশে পেয়ে। আমরা দুইজনে একটা লাইভে ছিলাম আমাদের আইডল ফোকাস থেকে কিছুদিন আগে।
তো ইট ওয়াজ অলসো রিগার্ডিং পাবলিক স্পিকিং। এবং আইডল ফোকাস নিয়ে যদি বলতে হয়, এটা আসলে 2016-তে আমার যাত্রা শুরু, বাট অপারেশন আমরা 2017-তে স্টার্ট করি। আই ডিড মাই ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স বোথ ফ্রম আইইউবিএটি, এবং আমি হসপিটালিটি ম্যানেজমেন্টে আমার গ্রাজুয়েশন ছিল, বাট মাস্টার্স করেছি এর উপর। এবং আমি আইপি ওখানে ওখান থেকে ইন্টারেস্টটা জাগা লার্নিং এর প্রতি। ছোটবেলা থেকে এনজিওর সাথে কাজ করেছি, সেভ দ্য চিলড্রেনের সাথে, ইউনিসেফের সাথে, অ্যাজ এ চাইল্ড ভলান্টিয়ার। থিয়েটার সেক্টরে কাজ করেছি, তাজু ভাইয়ের সাথে প্রায় 2 বছরের মতো থিয়েটার করেছি। ওই জায়গা থেকে আসলে এই কমিউনিকেশন এর আদার বিষয়গুলো চলে আসে। আইডল ফোকাসটা আসলে আমরা বেসিক্যালি যে কাজগুলো করি, সোহান ভাইয়ের মতোই কিছুটা সফট স্কিল নিয়ে কাজ করি আমরা, এবং আমরা পাশাপাশি আইটি ট্রেনিং দিয়ে থাকি। আমরা এই পর্যন্ত প্রায় 10টা ক্যারিয়ার ইভেন্ট করেছি, এবং আমরা অনেকগুলো শর্ট কোর্স করেছি, যেগুলো 2 মাসের ওয়ার্কশপ হয়েছে, কিছু একদিনের, কিছু আছে আপনার 2 দিনের এরকম। এই ছোট্ট একটা যাত্রা, লেটস সি হোয়াট উই ক্যান ডু। আমরা ট্রাই করতে পারি, আমি ল্যাকিং বলবো না, আসলে আমাদের সবার মধ্যে আমি বিলিভ করি যে সেই কোয়ালিটি গুলো আছে। আমরা যারা কাজ করছি, আমরা চেষ্টা করছি যে ওই কোয়ালিটি গুলো যেন তার পার্সোনাল লাইফ এবং ক্যারিয়ার লাইফে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। থ্যাংক ইউ। ওকে, সোহান ভাই, আপনার যদি ফার্স্টে আমরা জিজ্ঞাসা করি বা আপনার কাছে যদি বলা হয় পাবলিক স্পিকিংটা কি শুধুমাত্র জব সেক্টরেই বা হচ্ছে প্রেজেন্টেশন আমরা যে স্লাইডস গুলোর সাথে দিই এটাই কি মেইন পারপাস, নাকি পাবলিক স্পিকিং সব জায়গায়? এটার অ্যান্সারটা কি হবে? সেরিনা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। শুধু জব সেক্টরে নাকি সব সেক্টরে? ওয়েল, কেউ যদি এন্টারপ্রেনার হন, বা কেউ যদি চাকরি করেন, বা কেউ যদি ছাত্র অবস্থাতেও থাকেন, পাবলিক স্পিকিং এর স্কিলটা আপনার সব জায়গাতেই কাজে লাগবে। কোথাও বেশি কাজে লাগবে, কোথাও একটু কম কাজে লাগবে। পার্টিকুলারলি আপনি যদি নেতা হবার কথা চিন্তা করেন, নেতা বলতে সেটা রাজনীতি হবে সবসময় তা না, একজন টিম লিডারও হতে পারেন। এমনকি যদি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেনও আপনি হন, আপনার কিন্তু একা দাঁড়িয়ে, ওই যে আমরা দেখি যে খেলা শুরুর আগে 11 জন একসাথে ঘিরে, ক্যাপ্টেনকে ঘিরে দাঁড়িয়েছে সবাই, 10 জন ঘিরে দাঁড়িয়েছে, ক্যাপ্টেন বলছেন কথা, ওটাও ইন আ ফর্ম অফ পাবলিক স্পিকিং। সো আমাদের যে আইডিয়া গুলো, আমাদের যে চিন্তা ভাবনা গুলো, সেগুলোকে গুছিয়ে একদল মানুষের সামনে এক্সপ্রেস করাটাই হচ্ছে পাবলিক স্পিকিং, সেটা প্রকাশ করতে পারা। দেখা যাচ্ছে আমরা অনেকেই ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করতে, ডায়লগ বাজি করতে খুব ওস্তাদ, কিন্তু যখন 10 জনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, দেন উই গেট ভেরি স্কেয়ার্ড এন্ড উই স্টার্ট ফিলিং ভেরি মাচ অ্যাংজাইটি। তখন আমাদের আইডিয়া গুলো আমরা সুন্দর করে প্রকাশ করতে পারি না। সো এটার গুরুত্ব সব জায়গায় বেশি, বিশেষ করে টিম লিডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিল। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এই অ্যাংজাইটির যে বিষয়টা, আমরা যারা বিগিনার, আমরা কিন্তু আজকে ভাইয়া বেসিক্যালি কথা বলছি যারা ভার্সিটি ফ্রেশ গ্রাজুয়েটস না, যারা ভার্সিটি পড়ছে এবং কলেজ স্টুডেন্ট। সো এই জায়গাটাতে দাঁড়িয়ে অনেকে লাইফে ফার্স্ট ডিবেট করা স্টার্ট করছে, অনেকে ফার্স্ট এমইউএন করা স্টার্ট করছে। সো অনেকের মধ্যে এই যে অ্যাংজাইটি বা ফেয়ারটা, এইটা কিভাবে ওভারকাম ইজিলি করা যায়, মানে এটার নিয়ে কি বলা যেতে পারে তাদের উদ্দেশ্যে? আচ্ছা, আমি বলছি তাহলে এটা নিয়ে। যেটা করা প্রয়োজন, অ্যাংজাইটির প্রথম যে বিষয়টা, সেটা কিরকম, যে আমরা একটা ছোট বাচ্চার কথা চিন্তা করলে দেখবো যে বাচ্চাটা যখন হাঁটা শুরু করে তখন হাঁটতে পারে না। প্রথমবার চেষ্টায় আছাড় খায়, পড়ে যায়, তারপর আবার চেষ্টা করে, আবার পড়ে যায়, কান্নাকাটি, তারপর আবার যখন ভুলে যায় আবার চেষ্টা করে। At one point the baby starts to walk, and then after more trials and more days, then the baby can run, এবং তারপর সে ছুটাছুটি করে মায়ের মাথা খারাপ করে ফেলে। তখন চিন্তাই করা যায় না যে এই বাচ্চাটা কয়েক মাস আগে হাঁটতেও পারতো না। সো দ্য সেম থিং, আমরা যখন পাবলিক স্পিকিং করতে দাঁড়াই, অনেকে স্কুলেই দাঁড়িয়ে যাই, ডিবেট ক্লাব থাকে ওখানে চলে যাই, বা সায়েন্স ক্লাব বা কোনো একটা ক্লাবে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় মাইক নিয়ে 100 জন মানুষের সামনে কথা বলার, তাদের একটা সাহস চলে আসে। আবার আমি এমন মানুষকেও চিনি যাদের বাবা মা উৎসাহ দিতেন, তারা বাসায় আত্মীয় স্বজনের সামনে প্র্যাকটিস করতেন, বা সাপোজ ঈদের সময় বাসায় অনেকজন আসলেন, তো বাবু তুমি একটা কবিতা বলো, কবিতা আবৃত্তি করতো তারা, বা একটা গল্প শোনাও, কিছু একটা পড়ে শোনাও। এই প্র্যাকটিসটা অনেকে বাসা থেকে করে আসে। সো আমরা ইউনিভার্সিটিতে এসে ফার্স্ট টাইম বাধ্য হই প্রেজেন্টেশন দেওয়ার জন্য। And since we've never done it before, we get very scared যে আমি কিছু বলতে পারছি না, এবং আমি নিজে জানি, কারণ আমি এই প্রবলেমটার মধ্যে দিয়ে গেছি। সো কারণটা যেহেতু এখন বুঝলাম, তাহলে এবার কি করব সেটাতে আমরা আসতে পারি, যে আমাদের কাজটা করতে হবে। যেমন ওই বাচ্চাটাও আছাড় খেতে গেলে শিখতো। সমস্যা একটাই যে আমরা ভাবি 100 জনের সামনে ভুল করলে তো 100 জন হাসবে। সো এই ভুলটা আমাদের ভাঙতে হবে, আমাদের গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে প্রথমেই, যে ভুল হতে পারে, আমি ওখান থেকে শিখে
পরেরটায় ভালো করব। আর তারপর যে বিষয়টা, কিছু বেসিক জায়গা আছে যেটা বডি ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভরশীল। সো আমরা যদি প্রেজেন্টেশনের সময় ঠিকমতো নিঃশ্বাস না নিই, তাহলে আমাদের ব্রেনে এনাফ অক্সিজেন যাবে না, তখন আমাদের আরো ভয় লাগা শুরু হবে, এবং আমরা যখনই প্যানিক ফিল করি, ফার্স্ট থিং যেটা করি, আমরা এলোমেলো ভাবে নিঃশ্বাস নিই, একটু কেমন জানি অস্থির লাগতে থাকে। সো প্রথমেই নিজেকে বলতে হবে যে আমার যে ফিলিংটা হচ্ছে এটা আসলে প্যানিক না, আমি এক্সাইটেড ফিল করছি। এবং এটা রিসার্চ করে দেখা গেছে যে মানুষ যখন মনে করে তার প্যানিক হচ্ছে, তার চাইতে সে যখন মনে করে যে তার একটা এক্সাইটেড ফিল হচ্ছে, সে বেটার পারফর্ম করে। বিভিন্ন ধরনের মানুষদেরকে এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়ে দেখা হয়েছে এই বিষয়টা। সো এটা মনে করতে হবে। আর বডি ল্যাঙ্গুয়েজের জায়গাতে নিজের শরীরের একটা বড় ভার্সন তৈরি করতে হবে। অর্থাৎ সহজ ভাষায় বলে আমরা অনেকে কুকড়ে যাই ভয়ে। সো আমি যদি কুকড়ে যাই, এটাও রিসার্চ করে দেখা হয়েছে যে আমাদের ওই সময় কর্টিসল নামে একটা হরমোন বের হয়, এবং সেটার কারণে আমাদের আরো অ্যাংজাইটি বাড়তে থাকে, আরো খারাপ লাগতে থাকে। আর যদি আমরা একটু বড়সড় হয়ে দাঁড়াই, কনফিডেন্ট থাকি, যেটাকে পাওয়ার পোজ মেনটেন করা বলা হয়, আপনারা সার্চ করতে পারেন, বিভিন্ন ধরনের পাওয়ার পোজ পাওয়া যায়, অনলাইনে সার্চ করলে দেখা যায় কিভাবে দাঁড়াতে হবে। এবং আমি যদি সহজভাবে বলি, শোল্ডার রিল্যাক্স করে মানুষের সাথে আই কন্ট্যাক্ট মেক করতে হবে, এবং মাথা ঘাড় সোজা করে দাঁড় করতে হবে, এবং স্মাইলটা মেনটেন করতে হবে। এই বেসিক গুলো রাখলে ভয়টা কমে যাবে। আমি অনেকের মতোই ভাবতাম যে আমার অনেক কিছু জানতে হবে, তারপর আমি একজন ভালো পাবলিক স্পিকার হব। দ্যাটস নট নেসেসারিলি, দ্যাটস নট দি অনলি থিং। আমাদের অবশ্যই নলেজেবল হতে হবে। আমি যদি কিছুই না পারি, শুধু গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ বড় করে দাঁড় করে কথা বলে আসলাম, তাতে আমার অডিয়েন্স কনভিন্সড হবে না। জানতেও হবে। কিন্তু এই বেসিক যে জিনিসগুলো বললাম, এগুলো ঠিক রাখলে আমাদের ভয়টা কমে আসবে। আর যত বেশি আমরা প্রেজেন্টেশন দিব, যত বেশি পাবলিক স্পিকিং করব, ভয়টা তত কমে আসবে। ওকে, থ্যাংক ইউ। বিপ্লব ভাইয়া, আপনার কাছে যদি আমি জানতে চাই, আপনার কি কখনো স্টেজ ফিয়ার বা এই জিনিসটাকে আপনিও আপনার বিগিনিং লাইফে পেয়েছেন নাকি? সো ওই মোমেন্টটা একটু শেয়ার করবেন। আর যেটা জানতে চাচ্ছি, আমরা কিন্তু অনেকেই ভাবি যে আল্লাহ, আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম না, আমি তো গ্রাম থেকে এসেছি, আমি তো কথাই ভাবে কখনো স্টেজে বলি নাই, আমি যাব না, আমার দ্বারা এটা হবে না, পিপল উইল মেক ফান অফ মি। সো এই জিনিসগুলা একটা যারা বিগিনার পাবলিক স্পিকিং এর, তাদের মাথায় কিন্তু এটা খুবই ন্যাচারাল। সো এই জিনিসটা কিভাবে ইজিলি ওভারকাম করা যাবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। আপনার ইকো করতেছে এবং সাউন্ড শোনা যায় না। আচ্ছা, আমার মনে হয় বিগিনিং এর জন্য যেটা সবচেয়ে বড় জিনিস আমি যেটা ফলো করেছিলাম আমার পার্সোনাল লাইফে, যখন আমি ফার্স্ট কথা বলা শুরু করি, তখন আমার মনে আছে যে ফ্রেন্ডদের সাথে যখন একটা দুইটা ইংলিশে ধরেন ওয়ার্ড চলে আসলো, খুব হাসতো। হ্যাঁ, একটা ইংলিশের কোর্স করতেছে, দেখো ফুটানি করতেছে। কিন্তু আমি কিন্তু সেটা হচ্ছে যে আপনাকে কথা বলতে হবে। এখন আপনি কথা যেভাবেই বলেন, যার সাথেই বলেন না কেন, এখানে অনেকে হাসবে আপনাকে নিয়ে, অনেকে আপনাকে নিয়ে বাজে কমেন্টস করবে, অনেকে আপনাকে স্টার হয়ে গেছেন, যদি আনফরচুনেটলি এরকম হয় যে আপনি কোনো ইংলিশ কোর্স করছেন, এই জায়গাটাতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কথা বলা স্টার্ট। এটা বলতে গেলে আপনি চুজ করেন এমন একজন বা দুইজন ফ্রেন্ড যারা অ্যাটলিস্ট কমিউনিকেশনে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড, বা আপনার ফ্যামিলির সাথেও সেটা কিন্তু হতে পারে, যেটা সোহান ভাই বললেন যে স্টার্টিং আপনি আপনার যে কারোর সাথেই করতে পারেন। সেই জায়গাটাতে আমার মনে হয় কাজ করা যেতে পারে। এখন হয়তো আপনার থাকবে, এখন আপনি ভয় নিয়ে কতদিন বেঁচে থাকবেন? এখন আপনি প্রথম যখন যান, তখন কিন্তু আপনার ফার্স্ট টাইমই ছিল, ওটা তো সেকেন্ড টাইম। পাবলিক স্পিকিংটাও লং রানে গিয়ে আপনি এইটার উপরেই কাজ করা শুরু করবেন। এটা শুধু কথা বলছেন, এটা আপনার পাবলিক স্পিকিং। একটা ফ্রেন্ডকে হয়তো একটা টপিকের উপর আলোচনা করছেন, সেটাও একটা স্পিকিং, কিন্তু কমিউনিকেশন স্কিলসের মধ্যে পড়ে। সেই জায়গাটাতে আপনার কাজ করবে। বেসিক হচ্ছে যে ইউ স্পিক, এবং আপনি বিলিভ করেন যে আপনি যেটা আপনার যে মনের ভাষাটা, সেটা আপনি বোঝাতে পারছেন। পাবলিক স্পিকিং বলেন আর কমিউনিকেশন বলেন, জায়গায় যেটা মেইন আমরা বলে থাকি যে আপনার যে মনের কথাটা, সেটা আপনি অন্য পক্ষ বা অপর পক্ষকে বোঝাতে পারছেন। আপনি যদি বুঝাতে পারেন, দ্যাটস অল।
ওকে, থ্যাংক ইউ। সোহান ভাইয়া নিজেও কিন্তু আমাদের সাথে খুব এনগেজ, তাই জন্য সোহান ভাইয়া নিজেও কমেন্ট করেছে। সোহান ভাই, আপনার কাছে একটা প্রশ্ন এসেছে আমাদের অডিয়েন্স থেকে। সোহান ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আপনার সাজেশন চাচ্ছে, যারা শিক্ষা ব্যবস্থার অনেক সুবিধা থেকে বঞ্চিত, অনেক জুনিয়র আছে তাদের জন্য। আরাফাত উদ্দিন ভাইয়া, থ্যাংক ইউ ফর কমেন্টিং। আপনাদের আর যার যার প্রশ্ন আছে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন রিলেটেড এনি কোয়েশ্চেন্স, প্লিজ কমেন্ট ডাউন বিলো, কজ the masters are here to answer you all. ভাইয়া, এটার অ্যান্সারে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সেরিন। আমি হ্যালো লিখলাম যে আমাকে এখানে কয়েকজন আমাকে বা বিপ্লব ভাইয়াকে বলছেন যে তাদের উদ্দেশ্যে, যেহেতু আমরা কোয়েশ্চেনের মধ্যে ছিলাম, সো সবাইকেই যারা সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আর পার্সোনালি আমি এখানে চানরাজকে দেখতে পাচ্ছি, শুভ, তারপর এখানে শাম্মী আমাদেরকে জানিয়েছেন। সো তাদের অনেকের সাথে আগে থেকে পরিচয়, ধন্যবাদ তাদেরকে জয়েন করার জন্য। সো আমি এখন কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে আমাকে এটা আগেও জানানো হয়েছে, আমাকে পার্সোনালি ফোন করে একবার আমাদের একটা ট্রেনিং এর সময় একজন ফোন করে বলছিলেন যে তাদের কোনো ধরনের প্রেজেন্টেশনের সুযোগই নেই। সো এখানে অবশ্যই যারা কর্তৃপক্ষ, তাদেরও একটু খেয়াল করার বিষয় আছে যে কিভাবে কারিকুলামে প্রেজেন্টেশনটাকে আনা যায়। হয়তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সুযোগ দেওয়া কঠিন হতে পারে, যেহেতু অনেক স্টুডেন্ট ওখানে, বাট ইজ দেয়ার এনি ওয়ে যেখানে হয়তো কম্পিটিশন অর্গানাইজ করে বা কোন একটা ক্লাব তৈরি করে যে এই স্টুডেন্টরা পার্টিকুলারলি চায়, তো সেটা কর্তৃপক্ষের দিক থেকে একটা মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করছি আমি এই লাইভটার মাধ্যমে। আর এখন যে স্টুডেন্টরা করতে চায় তাদের জন্য তো অনলাইনে অনেক কন্টেন্ট আছে। যেমন আমার যখন দরকার ছিল শেখার, আমি নিজে যেখান থেকে যার কাছে পেলাম তার কাছ থেকে শিখতাম। আমাদের কেউ ভালো প্রেজেন্টেশন দিলে খেয়াল করতাম সে কি কি করছে, আর আমি নিজে অনেক রিহার্সাল করতাম। যে প্রেজেন্টেশনটাই আমি লাইফে সিরিয়াসলি দিতাম সবগুলাই আমি রিহার্স করতাম, রিহার্স করে তারপরে যেতাম। কারণ রিহার্সাল করলে একটা আলাদা মাত্রা পাওয়া যায়। আর এখন যেটা সুবিধা, যে এখন অনলাইনে অনেক কন্টেন্ট, স্মার্টিফায়ার একাডেমি থেকে অনেক কন্টেন্ট আছে, আমাদের থেকে মাঝে মাঝে ট্রেনিং করানো হয়, আপনার আইডল ফোকাস থেকেও মাঝে মাঝে ট্রেনিং পাবেন। সো এই ট্রেনিং গুলোকে আপনি সুযোগ হিসেবে নিবেন। আপনি দেখবেন যে এটাই আপনার অপরচুনিটি, যেহেতু আপনি ক্লাসরুমে পাচ্ছেন না, আপনার ফ্যাকাল্টি আপনাকে সুযোগটা দিতে পারছে না, আপনি এই ট্রেনিং প্রোগ্রাম গুলোতে চলে আসবেন। এখানে দক্ষ ট্রেনাররা আপনাকে তখন শিখাতে পারবে। আর একদিন দুই দিনের ট্রেনিং এ কিছু হবে না। ঠিক তেমনি আপনি যদি আশা করেন যে 4 বছরের ইউনিভার্সিটি লাইফে আপনার টিচার আপনাকে কোলে বসিয়ে শিখাবে, দ্যাটস নট হাউ ইট হ্যাপেন্স। সো আমাদের নিজেদেরই একটা ইচ্ছা, নিজেদের একটা উদ্যোগ দরকার হয়। আমি আর আমার ফ্রেন্ড একবার ইংলিশ ইমপ্রুভ করার জন্য আমরা দুজন ঠিক করলাম যে আমরা আজকে থেকে ইংলিশে কথা বলবো। যেটা বিপ্লব ভাইয়া বলছিলেন, সেই বিষয়টা আমাদেরও হতো যে সবার মাঝখানে ইংলিশ বলতে গেলে ফুটানি মারতে আসছে। আমরা আবার পড়তাম নর্থ সাউথে। সো নর্থ সাউথে আমরা বাংলা মিডিয়াম, ওদিকে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা আছে। তো একটা কমনই হচ্ছে যে সে ইংলিশ মিডিয়ামের মেয়ে পড়াবে, এই জন্য সেই ইংলিশ প্র্যাকটিস করছে। তো অনেক রকমের এরকম জোকস হতো। তো আমরা দুইজন ঠিক করলাম, আচ্ছা ওরা তো এরকম করে, আমরা রাত্রেবেলা ফোনে বা যখন কেউ নেই আশপাশে, আমরা আমরা পুরোটা টাইম ইংলিশেই কথা বলবো। তো এভাবে 3 মাস কথা বলার পর আমার মনে আছে যে প্রথম 2-3 দিন আমাদের মুখে কোনো কথাই আসতো না। বাট আমরা যেহেতু লক করে ফেলছি যে আমরা কোনোভাবেই বাংলায় যাব না, এমন হতো যে আমি 30 সেকেন্ডস, ইভেন 1 মিনিট একটা ওয়ার্ড খুঁজতেছি মাথায়, এবং ওই 1 মিনিট সাইলেন্ট, পুরোপুরি সাইলেন্ট। আমার ফ্রেন্ডও ওয়েট করতেছে যে আমি তাকে নেক্সট ওয়ার্ডটা কি বলবো। সো আই এম ট্রাইং টু সে সামথিং ইন ইংলিশ, বাট and then I'm struggling for the next 60 seconds. What will I say next? So ওখান থেকে 3 মাস পরে একটা জায়গায় চলে আসলাম যেখানে কোনো গ্যাপ নেই, যেখানে প্রেজেন্টেশনের সময় বা যে কোনো ধরনের স্পোকেন ইংলিশের সময় কোনো ধরনের ব্রেক ছাড়াই কথা বলতে পারছি। তো 3 মাস একটা কিন্তু লম্বা সময়। আমি তারপরও কন্টিনিউ করে গেছি, যেটার কারণে আমার ইংলিশ এখন আরো ইমপ্রুভ করেছে আলহামদুলিল্লাহ। এখন আমি প্র্যাকটিস করি যাতে একদিন আমেরিকানদের মতো বা ব্রিটিশদের মতো যাতে পারফেক্টলি বলতে পারি। সো that's the main thing, that you have to practice. End of the day, practice is going to get there. Practice will make you perfect. All right, thank you, Bhaiya. So today our whole episode is really divided into two categories. That is, one is presentation and public speaking based on your individual, and another is based on the group. So আমি যদি ইন্ডিভিজুয়াল পাবলিক স্পিকিং এর স্কিলস নিয়ে জিজ্ঞাসা করি এবং সেটাতে যদি বেসিক 3টা টিপস আস্ক করি, সেই বেসিক 3টা টিপস নিজেকে ইমপ্রুভ করার জন্য কি হতে পারে, বিপ্লব ভাইয়া?
সরি আমি আজকে খুবই ঝামেলা হচ্ছে। মনে হয় আগেরটা কেটে দিলে ভালো হয়। আমি জানি না দেখা যায় কিনা। দেখা যাচ্ছে পরিষ্কার। ভাই কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে, কথাটা একটু ইকো হচ্ছে ভাইয়া। আপনার কি মাইক অন করা আছে? আমি এবার প্রশ্নটা ঠিক দিতে আছে। পারবেন, আমি সরি আজকে নেট খুবই সমস্যা করতেছে। এখন ঠিক আছে। আবার একটু করতে। ভাইয়া আমরা যে ফার্স্টলি আজকের এপিসোডটা দুইটা ভাগে ডিভাইড করেছি, দ্যাট ইজ স্কিলস বেসড অন পাবলিক স্পিকিং স্কিলস, ইন্ডিভিজুয়াল অ্যান্ড বেসড অন গ্রুপ টাস্ক। সো আমি যদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বেসিক 3টা টিপস আস্ক করি যেটার জন্য নিজের ইমপ্রুভমেন্ট হবে, সেই বেসিক 3টা টিপস কি হতে পারে? হ্যাঁ আমি আসলে কনফিউজড আজকে, খুবই বিরক্তকর একটা সিচুয়েশনে যাচ্ছে। আচ্ছা আমরা ঠিক আছে, জি ভাইয়া পারফেক্ট। আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনার শোনার সময় কি কেটে যাচ্ছে? অডিওটাতে কি প্রবলেম হচ্ছে আমাদের কথা শুনতে? মনে হয় একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে। সোহান ভাইয়া আপনার সেম কোশ্চেনটা যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি বলবেন? কজ উই অল নো দ্যাট আপনি প্রেজেন্টেশন এন্ড পাবলিক স্পিকিং স্কিলস এই টপিকটা নিয়ে মেবি ইউ হ্যাভ টেকেন মোর দ্যান 20 সেশনস ইফ আই এম নট রং। Yes, I have spoken on many occasions on this particular topic. Thank you for noticing. And there are 3 things that I would talk about if you want to be a good public speaker or a great public speaker. তার মধ্যে ফার্স্ট ইজ প্রিপারেশন। সো প্রিপারেশন এর মধ্যে অনেক কিছু পড়ে যাবে, আমি পরে ব্রেকডাউনে আসবো। তারপরের বিষয়টা যেটা হচ্ছে এটা হচ্ছে পারফরম্যান্স, অ্যাকচুয়াল পারফরম্যান্সের সময় কি কি করতে হবে, এবং ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে রিফ্লেকশন। সেটা মানে হচ্ছে যে আমি যা যা করে আসলাম এটাকে আমি নেক্সট টাইম কি করব, অর্থাৎ আমার স্পিচে কোন জিনিসটা ভালো ছিল, কোন জিনিসটা খারাপ ছিল, কোনটা আমাকে চেঞ্জ করতে হবে। সো প্রিপারেশন ফেজে আমাদের টপিকটাকে আমরা ভাগ করি যে এই টপিকে আমি কি কি বলবো, আমি হাউ ডু আই স্টার্ট, আমার একটা ভালো হুক লাগবে, সামথিং অ্যাট্রাকটিভ যেটা দিয়ে আমি মানুষের মনোযোগকে আকর্ষণ করব। তারপর মাঝখানের পার্টটাতে আমি কি কি বলবো। সো আপনি যেই স্পিচটা দিতে চাচ্ছেন সেটাকে আপনি কয়েকটা ভাগ করবেন, যে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, এবং এই পয়েন্টগুলোকে একটার পর একটা ট্রানজিশন কিভাবে আনবেন এভাবে ঠিক করলেন, এবং ফাইনালি এসে হাউ উইল ইউ এন্ড ইট সো দ্যাট পিপল উইল রিমেম্বার ইট, মানে আপনার স্পিচটা কিভাবে শেষ করবেন যেটা সবার ভালো লাগবে। সো এই তো প্রিপারেশনের পার্টটা, এবং তারপরে প্রিপারেশনের মধ্যেই প্র্যাকটিসটা আছে, সো রিহার্সাল করা। পারফরমেন্সের ক্ষেত্রে এসে যে বিষয়গুলো বললাম, যে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখা, ভয়েস ঠিক রাখা, আই কন্ট্যাক্ট মেনটেন করা, স্মাইল করা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরে এসে রিফ্লেকশন। আমি একটা ইন্টারেস্টিং স্টোরি বলি, যেটা বলতে আমার একটু লজ্জা লাগছে আসলে, সত্যি কথা, বাট ইটস ট্রু। খুব রিসেন্ট ঘটনা, আমি একটা কোম্পানির লাইভ ট্রেনিং নেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, অনলাইনে ছিল, বাট এটা ছিল মালয়েশিয়াতে। কোম্পানিটা মালয়েশিয়াতে কাজ করে, তাদের আরো 11টা দেশে বিভিন্ন সেন্টার আছে। সো এখন যেহেতু এটা একটা বাইরের অডিয়েন্সের সাথে কমিউনিকেশন এবং আমার প্রথম ইন্টারন্যাশনাল স্পিকিং অপরচুনিটি, আমি একটু নার্ভাস হয়ে গেছি। সো নার্ভাস হয়ে দুই এক জায়গাতে আই কুড ফিল যে আমি বলতে চাচ্ছিলাম সাপোজ যে আমি আইবিএ থেকে এমবিএ করেছি, কিন্তু আমি বলে ফেলছি যে আমি এমবিএ, সো আই এম এমবিএ, ওকে আই ডিড মাই এমবিএ ফ্রম আইবিএস। মাঝে মাঝে আমার আগের কথা পরে, পরের কথা আগে হয়ে যাচ্ছিল। তো এটা কেন হচ্ছিল, এই বিষয়টা তখন স্পিচের সময় আমি আর বুঝতে পারছি না, কারণ আমার প্রিপারেশন নেওয়া ছিল, বাট স্পিচের সময় হয়তো কোনো একটা জায়গাতে একটু আমার নার্ভাস লেগে গেছে, আই এম নট শিওর যে ঠিক মতো সবকিছু যাচ্ছে কিনা, and thinking about a lot of things, যে এই ক্রাউড কতটুকু এনগেজ, যেমন আমাদের এখানে ক্রাউড অনেক এনগেজড, এবং যেহেতু বাংলায় কথা বলছি সো আমিও জানি যে কোন জায়গাতে হাউ when I can switch to English and then when I can come back to বাংলা। কিন্তু ওখানে তো আমার মালয় ল্যাঙ্গুয়েজে যাওয়ার স্কোপ নাই। আমি হিন্দি পারি, কিন্তু ওখানে হিন্দি কয়জন আছে তাও আমি জানি না। সো আমার ইংলিশেই বলতে হচ্ছে, আর I'm wondering, and then what happened was ওই যে আমার মনোযোগটা কমে গেল, আমি দুই এক জায়গাতে একটু ফাম্বল করলাম, যেটা আমার বাংলাতে হয় না। সো আমি যখন রিফ্লেক্ট করছি, এই রিফ্লেকশন ফেজটা হচ্ছে কোন জিনিসগুলো আমার ভুল হলো, আর একই সাথে
কোন জিনিসগুলো ভালো ছিল। তো আমার প্রিপারেশন থাকার কারণে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা বলতে চেয়েছি সব ঠিক মতো হয়েছে। আমার স্লাইডে এবার আমি নতুন ধরনের অ্যানিমেশন ট্রাই করলাম, সেগুলি খুব ইন্টারেস্টিং ছিল, যেহেতু বাইরের অডিয়েন্স, আই ফেল্ট প্রেশার, এবং ওর কারণে স্লাইড গুলো আরো ভালো হয়েছে। আমাদের নেক্সট ওয়াইপিএস এর সেশন যেগুলো আছে সেখানেও আমরা এই লেসন গুলো দেখবো। তো এভাবে আমি আমার প্রত্যেকটা স্পিচের ভালো দিক এবং খারাপ দিক, এটা 5 মিনিট হোক বা 50 মিনিট হোক, আমি একটু চিন্তা করে ঠিক করে তারপর নেক্সটটা প্ল্যান করি। এন্ড দিস ইজ a fundamental practice for anyone who wants to improve their public speaking skill. Anyone. আমার ইচ্ছা হতো যে আমি ভয়েস ইম্পারসোনেট করবো সেশনের মাঝখানে। সাপোজ আমি মান্নার মতো কথা বলবো, আমার বুকে অনেক কষ্ট, তো ঠিক আছে, তো এটা আমার বলার ইচ্ছা হতো, কিন্তু আমি কখনোই সাহস করতে পারতাম না। তারপর এটা লিখে রাখতাম যে আজকে ইচ্ছা ছিল পারি নাই, আজকে ইচ্ছা ছিল পারি নাই। বা শাহরুখ খানের মতো, যে শাহরুখ খান শুরুর দিকে যখন উনি মুভি করতেন ওই সময়টা হেই হেই সেরিন হেই কেসে হো তুম, হেই, সো এইভাবে কেঁপে কেঁপে শাহরুখ খান কথা বলতো। এখন এসে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে গেছে, যে সো আর একটু শাহরুখ খান একটু ব্রেথ দিয়ে একটু কথা বলেন। সো এটা আমার এখনো, ইফ আই গো ব্যাক টু মাই ডায়েরি, অনলাইনে আমি একটা ডায়েরি মেনটেন করি, তো ওখানে আছে যে আমি আজকে চাচ্ছিলাম এরকম বই, তো তারপর যখন পারলাম দেন ওকে ডান, এবং এটা মানুষ অনেক হাসলো, হাততালি দিল, বললো যে ভাইয়া এটা অনেক ইউনিক ছিল। সো দেন আই গট দ্যাট কারেজ যে আরো এটাকে আমি আরো কন্টিনিউ করবো। সো এই বিষয়টা আমি সবাইকে বলবো, তিনটা জিনিস, যে আমি প্রিপারেশন কি কি নিচ্ছি, পারফরমেন্সে কি কি করতে হবে, এন্ড ফাইনালি আমার রিফ্লেকশন। সো সব শেষ, এখন আমি কিভাবে আমার নেক্সট পিচটাকে আরো সুন্দর করবো, আরো ভালো করবো। ওকে, সো আমরা কিন্তু অলরেডি ভাইয়া জেনে গেলাম দ্যাট আপনি পাবলিক স্পিকিং না, আপনি শাহরুখ খানের অনেক বড় ফ্যান এবং আপনি অনেক বেশি হিন্দি মুভি দেখেন। আমি অনেক মুভি দেখি, হিন্দি, ইংলিশ বা ওয়ার্ল্ড সিনেমা অনেক দেখা হয়েছে, বাট ইয়েস, দ্যাটস ট্রু। অলরেডি ভাই আপনার ভয়েস কপি নিয়ে কিন্তু একজন অলরেডি অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিয়েছে, সোহান ভাই আপনার ভয়েস কপি ইজ জোস। আচ্ছা বিক্রম ভাই, আমরা যে কোশ্চেনটাই ছিলাম আমাদের নেটের প্রবলেমের জন্য আমরা সেটা অ্যাভয়েড করে গিয়েছিলাম, সেম কোশ্চেনটা যদি আপনার কাছে করা হয়, দ্যাট 3 বেসিক স্টেপস অর important things what you would suggest for any public speaker based on individual growth, সেটা কি হবে? অলরাইট, ফার্স্ট অফ অল সরি, আসলে আমার নেটের কারণে আজকে সমস্যা হচ্ছে। এখন কি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, অবশেষে আই এম ব্যাক। তো আমার জন্য যেটা মনে হয় যে তিনটা বিষয়, প্রথমত হচ্ছে যে আপনি আগে যেই বিষয়ে কথা বলেন না কেন, নো দ্য সাবজেক্ট ফার্স্ট। আগে সাবজেক্টটা একটু জানুন, কোন সাবজেক্টে আপনি কথা বলছেন। নাম্বার 2 হচ্ছে সাবজেক্টটা সম্পর্কে আপনি জানলেন, এখন আপনি যে প্রেজেন্টেশনটা দিবেন, এই প্রেজেন্টেশনের জন্য আপনার যে প্রিপারেশন, সেই ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন স্টাডিটা আছে কিনা, যেটা আমরা রিসার্চ করি। আপনি একটা টপিকের উপর কথা বলছেন, লাইক আমরা হয়তো আজকে পাবলিক স্পিকিং এর উপর কথা বলছি, কিছু হইলো তো স্টাডি আমাদের হয়তো করতে হয়েছে, বা এক্সপেরিয়েন্স থেকে বা পার্সোনাল, আমরা যখন স্টেজে গিয়েছি তখন কথা বলি। তো ওই জায়গাটাতে আমি একটা জিনিস ফলো করি, যখন আপনি স্টেজে থাকেন বা যে কারোর সাথে কথা বলেন, ইউ শুড ফিল হচ্ছে আমার টিম। আমি যখনই যাই তখন আমার মনে হয় যে আমি স্টেজে কথা বলছি, তো আই এম দ্য বস। এখন আমার সামনে প্রাইম মিনিস্টার থাকতে পারে, আমার সামনে যে কেউ থাকতে পারে। আপনি যতক্ষণ পর্যন্ত চিন্তা করবেন যে আপনি অনেক ছোট্ট একটা মানুষ, আপনি কিন্তু আপনার স্পিচ দিতে পারবেন না। আমাদের ফাইনাল প্রেজেন্টেশন হয় না, আমরা দেখি যে মে আই স্টার্ট স্যার বলেই 5 মিনিট দাঁড়ায় আছে, সে যাচ্ছে। এখন এরপরে পিছন থেকে এক বন্ধু ধরেন হাত তুলতেছে বা টিটকারি মারছে, সে কিন্তু থেমে গেল। তখন সে কিন্তু আস্তে আস্তে নার্ভাস হয়ে যায়, সে ডাউন হয়ে যায়। তো আমার মতে হচ্ছে যে আপনি সাবজেক্টটা আগে জানুন, আপনি ব্যাকগ্রাউন্ড রিসার্চটা আপনি ফিল করতে হবে দ্যাট ইউ আর দ্য বস ফর দ্যাট পার্টিকুলার টাইম। আপনি যে সময়টুকু কথা বলবেন সেই সময়টুকুর জন্য আপনি বেস্ট। এখন হতে পারে আপনার ভুল থাকবে, আপনি হয়তো, আমরা ভুল করতেই পারি, যেমন আমরা বাংলা মিডিয়ামের, এখন আমরা ইংলিশে বললে হয়তো সুন্দর করে 2-3 লাইন কথা বলে দিতে পারি, বা ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা কিছু না কিছু ভুল তো আমাদের হবে। এখন আমি ভুল ধরে কি আসলে বসে থাকবো? আমি কি ওটার জন্য শাই ফিল করবো না? হোয়াট আই হ্যাভ সেড সে থিং ইজ যে আপনি কোনো রং ইনফরমেশন দিবেন না, যেটা আপনার অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু আপনার কাজটা করতে হবে।
বলতেছেন হাই সুন্দর করে, কিন্তু আপনি ট্রাভেলে করবেন, নেক্সট টাইম কিন্তু অডিয়েন্স আর আপনার কথা শুনবে। সোহান ভাইকে ধরেন আপনার কেন ভালো লাগে, আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, ধরেন ওনার হাসিটা শুনবে, উনি যখন কথা বলে উনি হাসেন। ধরেন আমি এখন সোহান ভাইকে যদি বলি যে সোহান ভাই আই রিয়েলি হেট ইউ, এখন আমি যদি হেট ইউটা সুন্দর করে এইভাবে বলি ভাই আই হেট ইউ, উনি কি মনে করবে আসলে আমি ওনাকে হেট করতেছি? আর আমি যদি লাভ ইউ বলতে গিয়ে জোরে চিল্লাইয়া বলি যে ভাই আই লাভ ইউ, তাইলে কিন্তু সমস্যা। এখন হচ্ছে যে আপনার সেই কনফিডেন্সটা থাকতে হবে যে আপনি যখন কথা বলছেন সেটা পারফেক্ট। কিন্তু হাত পা কাঁপা, যেটা সোহান ভাই অনেক কিছু বলেছেন, আমি মিস করেছি, যে আমি মনে করি প্রতিটা স্পিকারের স্টেজে হাত পা কাঁপা উচিত। এটা আমরাও লাস্ট ইয়াতেও আমাদের লাইভে আমরা একই বিষয়ে কথা বলেছিলাম যে হাত পা কাঁপা উচিত, কারণ আপনি যখন হাত পা না কাঁপবে সেটা একটা স্পিকারকে ধ্বংস করার জন্য একটা মানে খুবই ভালো একটা জিনিস। তো আমার মতে এই তিনটা বিষয় আমার দিক থেকে আমার স্টাডি করা ওকে, থ্যাংক ইউ বিপ্লব ভাইয়া। সো আমরা কিন্তু বিপ্লব ভাইয়ার স্পিচ থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি, উনি অনেক বেশি ফোকাস করেছেন ভয়েসের যে পিচ, আমরা যেটাকে পিচ বলি, পিচ আপস অ্যান্ড ডাউন, প্লেস টু প্লেস ভ্যারি করে, যে জায়গায় তোমার জোরে বলা উচিত সেই জায়গায় যদি তুমি আস্তে বলো, জিনিসটা কিন্তু একদমই লাইক ইউর অডিয়েন্স উইল নট ফিল দ্য কনফিডেন্স। আবার যে জায়গাটায় তোমার একটু পিচটা হাই করা উচিত সেখানে যদি লো করো, দেন অলসো ইট উইল নট সাউন্ড গুড। সো পিচটার দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। সোহান ভাইয়ের কাছে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে এখন আমি জিজ্ঞেস করব। সোহান ভাইয়া ইজ বস অন দিস। ভাইয়া, সবার মেইন কোয়েশ্চেন সেটা হচ্ছে হাউ টু গ্র্যাব দ্য অডিয়েন্স হুক, বা হুক যেটাকে আমরা বলি, এই হুকটা নিয়ে কি করতে হবে? কজ আমরা সবাই জানি যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি বা কথা বলছি, ফার্স্ট 10 to 20 seconds is the highly risky time. That's what we can say. So এই 10 সেকেন্ডের মধ্যে কিভাবে অডিয়েন্স হুকটা গ্র্যাব করা যায় সেটা নিয়ে আপনার কাছে জানবো। অবশ্যই, থ্যাংক ইউ জেরিন। আমি একটু একটা জিনিস আগে একটু মেনশন করে নিচ্ছি, এখানে জিসান ফেরদৌস, প্রজ্ঞা সাহা, তানহা ওয়াহিদ, আদ্রিতা, রনি ভট্টাচার্য জয়েন করেছেন, তারাও আমার ওয়াইপিএস এর রেগুলার পার্টিসিপেন্ট। সো এবং প্রজ্ঞা প্রোঅ্যাক্টিভলি অনেকজনকে ট্যাগ করে দিয়েছেন, সো থ্যাংক ইউ এভরিওয়ান for joining and also for tagging others. Kausar is here, thank you. সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। সো যেই কোয়েশ্চেনটা আসছিল, কোয়েশ্চেনটাতে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন ইন ভেরি শর্ট? আমার মনে আছে বাট এক্স্যাক্ট, হ্যাঁ, অডিয়েন্স হুক গ্র্যাব করা, হাউ টু হুক। হ্যাঁ, সো হুকের জন্য যেটা সবচাইতে প্রথমে দরকার, আমি একটা এক্সাম্পল দিই যে একটা মনে করেন আপনি একজন সিংহ, ঠিক আছে, আপনি জেরিন ঐশ্বর্য নন, আপনি একজন সিংহ। সো এখন একজন সিংহ হিসেবে দুপুরবেলা আপনার দেখছেন যে উপরে অনেক সূর্য একদম মধ্য গগনে এবং আশেপাশে অনেক গরম এবং আপনার খুব খিদে লাগবে। সো একজন সিংহ হিসেবে আপনার কিন্তু ফুড পান্ডা নেই বা হাংরি নাকি নাই বা কোনো কাচ্চির দোকান নাই, আপনাকে নিজের খাবার নিজের শিকার করে নিয়ে আসতে হবে। সো হোয়াট উইল ইউ ডু? সো আপনার যখন সামনে চোখ পড়লো, সামনে একটা হরিণ আছে, আবার আরেকটু দূরে একটা খরগোশ, আর তারও দূরে হয়তো একটা জিব্রা। সো তিন ধরনের প্রাণীর সাইজ তিন রকম, তিন ধরনের প্রাণীর দৌড়ানোর স্পিড তিন রকম, তাদেরকে দেখতে তিন রকম লাগে, সো এবং তাদের হাইটও তিন রকম। তো এখন আপনি সিংহ হিসেবে আপনার ডিফারেন্ট ট্যাকটিক অ্যাপ্লাই করতে হবে। আমি খরগোশের পিছনে দৌড়াইলে একভাবে দৌড়াবো, আমি যদি জিব্রার পিছনে দৌড়াই আরেকভাবে দৌড়াবো, হরিণের পিছনে দৌড়াইলে আরেকভাবে দৌড়াবো। সো দ্যাটস দ্য সেম থিং when you're presenting, it's not the same every audience, there will be certain things that are different. আনলেস আপনি যদি একই ক্লাসরুমে প্রেজেন্টেশন দেন, একটা কোর্সের মধ্যে আপনার 3 বার প্রেজেন্টেশন, তখন আপনি ওই সেম মানুষকেই দিচ্ছেন, বাট আদারওয়াইজ ইটস চেঞ্জিং। আমি হয়তো একদিন, ইভেন আপনি দেখেন যে একটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও, আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সোশিও ক্যাম্প প্রোগ্রামটাতে স্পিচ দিতে যাচ্ছি, ওখানে সমস্ত বাংলাদেশ থেকে প্রায় 450 মেম্বার উপস্থিত এবং তারা হচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সো ভেরি ডিফারেন্ট গ্রুপ অফ পিপল। আবার আমি যখন কোন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে স্পিচ দিতে যাচ্ছি, যেমন MIST তে, সো ওখানে মোস্ট অফ দেম আর জাস্ট ইঞ্জিনিয়ার্স, লাইক আই থিংক এভরিওয়ান ওয়াজ ইঞ্জিনিয়ার ইন দ্যাট স্পিচ। সো তাদের কাছে যখন আমি যাচ্ছি, আমাকে আরেকভাবে স্পিচটা রেডি করতে হচ্ছে। আবার সাপোজ আমরা কোথাও স্পিচ দিয়ে যাচ্ছি যেটা হয়তো একটু ভারী কি জায়গা, হয়তো বাংলাদেশ ICT কনফারেন্স অর সামথিং লাইক দ্যাট, ওখানে হয়তো মন্ত্রী মিনিস্টার লেভেলের মানুষজন বসে আছেন, ওখানে হয়তো আরো বড় বড় লোকজন আছেন। সো
আপনাকে আগে অডিয়েন্সের ব্যাপারে একটু বুঝতে হবে হুক ডিজাইন করার ক্ষেত্রে। এবং আমি একটা ফানি স্টোরি শেয়ার করতে পারি এখানে, তো আই গেস সবাই বড় আছেন, সো স্টোরিটা রিয়েল, এই জন্য আমি বলছি, মানে আজকে মানুষের মাথায় থাকবে স্টোরিটা। সো একটা কম্পিটিশনে আমি গিয়েছিলাম, আমার ওখানে একটা কাজ ছিল, সেই জন্য অর্গানাইজারদের সাথে আমার একটা কাজ ছিল। সো অ্যান্ড পরে ডিনার থাকবে এন্ড এভরিথিং, তো আমরা তো ওয়েট করতেছি ডিনার খাবো, বাট মাঝখানে একটা এই কম্পিটিশনের লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ডটা হয়ে যাবে। সো ওখানে দ্য ফার্স্ট টিম দে কেম আপ উইথ আ ভেরি গুড হুক, যেটা তাদের মতে অসাধারণ হুক। তো তারা জোক রেডি করে নিয়ে আসছেন, এবং যখন ওখানে সামনের সারিতে একদম কর্পোরেটের সব লিডার মানুষজন বসে আছেন, ওখানে টপ পিপল আর দেয়ার, বিভিন্ন তাদের যে কম্পিটিটররা যারা এই রাউন্ডে আসতে পারেনি, আগের রাউন্ডে বাদ পড়ে গেছে, তারাও সবাই এসেছেন সুটেড বুটেড, সবাই খুব ফর্মাল একটা সেট আপে বসা, এবং স্টেজ খুবই সুন্দর করে সাজানো। সো উপরে ওঠার পর তাদের প্রোডাক্টটা ছিল এক ধরনের মিল্ক প্রোডাক্ট, যেটা ইনসেক্ট থেকে তৈরি করা হবে বা সাম সর্ট অফ অল্টারনেটিভ সোর্স। সো তাদের হুকটা ছিল এরকম যে দুধ কে না খেতে চায়। তো এটা বলে তারা ভাবছে যে সবাই অনেক হাসবে, এটা খুব হাসির একটা জোক, কিন্তু সিচুয়েশন এত সিরিয়াস যে এখানে সবাই আরো একটু বিরক্ত যে এটা কি ধরনের স্টার্টিং হচ্ছে। তো তারপরে তাদের যে প্রেজেন্টেশনটা এটা পুরাটাই ফল করে, এবং তারা ওখানে 5টা টিম ছিল, দে ওয়ার দ্য 5th টিম। সো হুক করার ক্ষেত্রে আমাদের অডিয়েন্সকে বুঝে তারপরে জোক ইজ এ গুড স্ট্র্যাটেজি, বাট সবসময় জোক কাজ করে না। এটার পাশাপাশি কি করা যায়, আমরা শুরু করতে পারি সেফ স্ট্র্যাটেজি, হচ্ছে কেন আমার প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট বা কেন আমার পাবলিক স্পিকিংটা ইম্পর্টেন্ট, এবং এটাকে আমার অডিয়েন্সের কথা ভেবে চিন্তা করতে হবে যে আমার অডিয়েন্স কোন কথাগুলো শুনতে চাচ্ছে। সাপোজ আমি যদি এখানে এসে বলি আপনারা ভালো প্রেজেন্টেশন শিখতে পারলে আপনি আমেরিকায় গিয়ে ভালো প্রেজেন্টেশন দিতে পারবেন, বাট এখানে সবাই তো আমেরিকা যাবেন না। আপনি নিজেই জেরিন আমাদেরকে জানালেন যে এখানে বেশিরভাগই ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি যদি বলি আপনি কালকে আপনার বসের সামনে ঠিকভাবে প্রেজেন্টেশন দিবেন, এই জন্য আজকের সেশনটা ইম্পর্টেন্ট, এগেইন আমি মিস করে যাচ্ছি। সো আমাকে ওই জিনিসটা ভালো মতো বুঝে নিতে হবে। এছাড়াও আমরা একটা ভালো ইন্টারেস্টিং তথ্য দিয়ে শুরু করতে পারি যে আপনি কি জানেন যে 4জন মানুষের মধ্যে 4জন মানুষের মধ্যে 3জন মানুষই পাবলিক স্পিকিং কে সবচেয়ে বেশি ভয় পান, এরকম একটা রিসার্চে দেখা গেছে। সো আপনি তাদের মধ্যে যদি একজন হন, লজ্জার কিছু নাই, আমাদের আজকের সেশনে আমরা এটা ডিটেইলে আলোচনা করব। সো এইভাবে করা যায়। আরেকটা খুব ইউনিক ওয়ে আছে যেটার জন্য আমাদের পড়তে হবে, জানতে হবে, যেমন বিপ্লব ভাইয়া বললেন। সো সেইটার ক্ষেত্রে হচ্ছে আমরা তখন অন্য একটা কনসেপ্ট থেকে পুরোপুরি নিয়ে আসতে পারি। সাপোজ আমরা হিমুর বই থেকে আমরা প্রেজেন্টেশনের সাথে একটা রিলেশনশিপে আনতে পারি, বা লাইক খুব র্যান্ডম দুইটা আইডিয়া যদি কানেক্ট করতে পারি বা কোনো মেটাফোর দিতে পারি, সো এটা একটু হায়ার লেভেলে। আমি বলবো যে ভার্সিটি স্টুডেন্ট হিসেবে এইগুলোতে থাকলে আগে ভালো, দেন ইউ ক্যান এক্সপেরিমেন্ট উইথ নিউ থিংস। এবং আরেকটা ফাইনাল যেটা, নাটক করে শুরু করা যায়। সো দুইজন ফ্রেন্ড মিলে দে আর হ্যাভিং আ ডায়ালগ, ওয়ান ফ্রেন্ড ইজ সেইং দিস ডায়ালগ, দি আদার ফ্রেন্ড সামথিং এলস, তারপর ওখান থেকে শুরু করা। বাট অবশ্যই হুকের ক্ষেত্রে শুরুতেই এসে গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ অমুক এন্ড দিস ইজ মাই টিম, উই আর দ্য অমুক এন্ড দেন উই উইল স্টার্ট, এই কথাগুলো বলতে বলতে আসলে অনেক সময় নষ্ট হয়। সো এটা আমাদের পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। দ্যাটস অল। ওকে, সো আমি কিন্তু একটা জিনিস সোহান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। আমি একটা আমার পার্সোনাল ট্রিক্স অ্যাপ্লাই করি ভার্সিটি প্রেজেন্টেশনে, সেটা হচ্ছে ট্রিক্স না, তো ইটস মাই স্টাইল। দ্যাট ইজ, যদি কোনো ব্র্যান্ড রিলেটেড কোনো প্রেজেন্টেশন হয়, কোনো ব্র্যান্ডের সিএসআর হোক বা এনি আদার টপিক, সো আমি ওই ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি আমার ক্লাসমেটস বা টিচার্স যারা থাকে তাদেরকে আস্ক আউট করি, কে কে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করেছো, how many of you have seen this product or have used this product, please raise your hand. So is this a better idea, like is this a good trick or way? Of course, it's called a prop. What you're doing is you're using a prop, মানে একটা অবজেক্ট দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে রিলেটেবল করাচ্ছেন যে আজকে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো। ইটস এ গুড আইডিয়া। তবে ধরেন যে বিএমডব্লিউ গাড়ির ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন যদি প্রেজেন্টেশনটা বিএমডব্লিউ গাড়ি নিয়ে থাকে, তখন হয়তো স্লাইডে দেখাতে হবে। বাই দ্য ওয়ে, আপনি যে স্লাইড দেখাই, স্লাইডও কিন্তু একটা প্রপ। সো প্রপ হচ্ছে একটা নতুন কিছু দেখিয়ে মানুষজনের মনোযোগটাকে কিছুক্ষণের জন্য ধরে রাখা। ইটস এ গুড স্ট্র্যাটেজি। আমাদের নর্থ সাউথে খুব বেশি হতো, কারো যদি সাবান নিয়ে প্রোডাক্টের পিচ করা লাগতো তাহলে সে ওই লাক্স সাবান বা ভিম সাবান এগুলো নিয়ে স্যারদেরকে দিত। চিপস পেয়েছি আমরা, বিস্কিট পেয়েছি, এরকম বিভিন্ন ধরনের প্রপস দিয়ে ইটস এ গুড স্ট্র্যাটেজি, কমন স্ট্র্যাটেজি। এটা দিয়েও শুরু করা যায়। মানে ইটস বেটার দেন হ্যালো এভরিওয়ান এন্ড গুড মর্নিং এভরিওয়ান, তার চেয়ে এটা অনেক বেটার।
ওকে, সো ইন সামারি আমার যদি বলতে হয় সোহান ভাইয়ার এই স্পিচ থেকে, দ্যাট ইজ ফার্স্ট অফ অল নো ইউর অডিয়েন্স। তুমি একটা গেমার বা গ্রুপ অফ গেমারের সামনে তুমি একটা স্পিচ দিবা, বাট ওখানে যে যদি তুমি আর্ট রিলেটেড বা ড্রয়িং রিলেটেড বা ফ্যাশন রিলেটেড কিছু বলো, দে উইল নট বি এক্সাইটেড। আর তুমি যদি ফ্যাশন ওয়ার্ল্ডের কারোর সামনে কথা বলো এন্ড ওখানে যে যদি তুমি কর্পোরেট জিনিস নিয়ে আলোচনা করো, মেবি তাদের ইন্টারেস্ট নাও থাকতে পারে। সো ডেফিনেটলি নো ইউর অডিয়েন্স। বিপ্লব ভাইয়া, আপনার কাছে একটা ছোট করে কোয়েশ্চেন যদি জিজ্ঞাসা করতে হয়, অনেক সময় আমরা দেখা যায় যে প্রেজেন্টেশনের মাঝে আমাদের স্লাইডে অনেক কিছু থাকে, বাট আমরা কিন্তু বলি না তেমন বেশি, আমরা কথা বলি না, আমাদের স্লাইডে আমরা অনেক বেশি ইনফরমেশন লিখে ফেলি। সো এই জিনিসটা কি অ্যাজ আ ভিউয়ার কতটুকু অ্যাকসেপ্টেবল, বা এই জিনিসটা কি করা ঠিক নাকি না, এইটা নিয়ে একটু সাজেশন চাচ্ছিলাম। অলরাইট, থ্যাংক ইউ। আমার মনে হয় এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আসলে স্লাইড বিষয়টা আমরা ইউনিভার্সিটি থেকেই খুব, যে আমরা প্রচুর লেখা স্লাইডে দিতে পছন্দ করি। এখন এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে আপনার অডিয়েন্স যারা সামনে আছে তারা কিন্তু স্লাইড দেখতে আসলে আপনার সামনে বসে, তারা বসেছে যেটা সেটা হচ্ছে আপনাকে শোনার জন্য। এখন আপনি হয়তো পয়েন্ট, আমরা কিউ কার্ড ইউজ করি অনেক সময় প্রেজেন্টেশনের জন্য, রাইট? হাতের মধ্যে কিউ কার্ড রাখি, তো পিকচার এবং বুলেট পয়েন্ট। ধরেন আমরা পাবলিক স্পিকিং এর একটা প্রেজেন্টেশন, এখন আমরা আই কন্টাক্ট নিয়ে ডিসকাশন করি। এখন আই কন্টাক্ট নিয়ে ডিসকাশনে, আর ধরেন আপনি একটা চোখের ছবি দিলেন বা দর্শকের আপনি ছবি দিলেন, যারা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, তো এটাতে যেটা সুবিধা হবে, ভিজুয়ালাইজ যখন হয় জিনিসটা, তখন কিন্তু অডিয়েন্সের বুঝতে সুবিধা হয়। এখন আপনার হয়তো অনেক কিছু মনে নাও থাকতে পারে, জন্য আপনি হয়তো কিউকার্ড ইউজ করলে করতেও পারেন। আবার আপনি যদি মনে থাকে, লাইক সোহান ভাই সবসময় মনে থাকে, তো সোহান ভাই তো কিউকার্ড ইউজ করবেন। এখন ধরেন অন্য যারা ইউজ করবে, তারা কিন্তু, যারা বিগিনার, তারা কিন্তু এটা আপনার ইউজ করতে পারে। তো আমার মতে এতে কোনো সমস্যার কিছু নেই। তো এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি পাবলিক স্পিকিং শুধু বুলেট পয়েন্টসটা লেখেন, আর বাকি নলেজ গুলো, যেটা আমি এর আগের বার বললাম যে আপনি রিসার্চ করে যে নলেজটা আপনি গ্যাদার করবেন, সেই ইনফরমেশন গুলো আপনার স্পিচের মাধ্যমে আপনি অডিয়েন্সের কাছে পৌঁছাবেন। এখন কানেক্টিভিটির জন্য আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হতে পারে, যেটা এখন আমরা সময় করি। আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, লাইক যেটা আপনি কিভাবে আকৃষ্ট করাবেন, কেন আমি আপনাকে শুনবো। যে কোনো স্পিকারের ফার্স্ট একটা কোশ্চেন থাকা উচিত যে আমাকে কেন শুনবে না, আমি এমন কি বলবো। ধরেন আমি সোহান ভাই, আমরা যে কথাগুলো এখন বলছি, এই সেম কথাগুলো সারাদিন মানুষ ইউটিউবে পায়, তারপরেও আমরা বলতেছি, একের পর এক বলতেছি। কেন বলবো? তার কারণ হচ্ছে যে আপনি যেটা দেখলেন এবং আপনি যদি কয়েকজনের কাছ থেকে ব্যাপারটা শোনেন, আপনি একটা বিশ্বাস করা শুরু করবেন যে ইউ ক্যান ডু ইট। প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা এত বলেও বিশ্বাস করানো যায় না এখনো, কারণ সবাই এখন পর্যন্ত আপনার ওই লং ডেসক্রিপশনে চলে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করবো যারা শুধুমাত্র বুলেট পয়েন্ট, অনেক সময় ভিডিও দেখাই আমরা, শর্ট ভিডিও, যেটা 1 মিনিট 30 সেকেন্ড বা 2 মিনিটের, রিলেটেড টু দ্য টপিক, সেটা আপনি করবেন। সেক্ষেত্রে আমার মনে হয় অডিয়েন্স আপনার দিকে থাকবে, অথবা আপনি একদিকে কথা বলবেন, অডিয়েন্স এখন মোবাইল টিপবে, অথবা আপনার গান গাবে, অথবা গার্লফ্রেন্ডের সাথে বসে পাশে চ্যাটিং করবে। দে উইল ডু সামথিং লাইক দ্যাট। ওকে, সো অলরাইট, এটা যদি আজকে অফলাইন কোনো সেমিনার হতো, দেন আমরা ডেফিনেটলি মেবি আমাদের স্টেজে কাউকে আনতাম ইন্টারঅ্যাক্টিভ করানোর জন্য আরো বেশি, বাট সিন্স এটা অনলাইন সেমিনার চলছে, সো প্লিজ তোমরা যারা যারা দেখছো লাইভটাকে শেয়ার করো এন্ড তোমাদের কোয়েশ্চেন্স গুলো কমেন্ট করো, কজ এখনই আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাব যেটা তোমাদের মধ্য থেকে আমাদের কমেন্ট সেকশনে করা হয়েছে। সো সোহান ভাই, প্রজ্ঞা সাহা একটা কোয়েশ্চেন করেছে, when we need to go for a presentation all of a sudden, what strategies can we adopt instantly? সো হ্যাঁ, আমরা দেখতে পারি অনেকে কিন্তু ক্লাসের মধ্যেই হোক বা কোনো ডিবেটেই হোক, রিবাটাল রাউন্ডে যাওয়া লাগছে বা এনি আদার প্লেস যেখানে অল অন আ সাডেন কিছু বলতে হচ্ছে, এন্ড তখন সবাই একটা কেমন ভেবাচাকা খেয়ে যায়, আচ্ছা আমি এখন কি বলবো, এরকম হয়ে চুপ হয়ে যায়। সো এটার জন্য প্রজ্ঞা সাহা জিজ্ঞেস করেছে ইনস্ট্যান্ট অ্যাডপ্ট কিভাবে করবো স্ট্র্যাটেজি। অ্যাবসলিউটলি, এটা খুবই আতঙ্কময় একটা সিচুয়েশন যারা নতুন ফার্স্ট টাইম প্রেজেন্টার তাদের জন্য, এবং অভিজ্ঞদের জন্যও কিছুক্ষণ হয়তো হয় যে না আমি সময় পেলে ভালো হতো, বাট আফটার আ পয়েন্ট ইউ বিকাম লাইক আরে যে কোনো টপিক দিলে কিছুক্ষণ তো বলা যাবে। সো কিছু একটা নিশ্চয়ই আমরা জানি যেটা আমরা করছি। সো আমি সেই শেয়ার
সিক্রেট গুলো শেয়ার করে দিচ্ছি আজকে, যদিও এটা পেইড ট্রেনিং না, বাট স্টিল দ্যাটস হোয়াট উই ডু। সো যেই প্রথম যে বিষয়টা, এটা একটা যুদ্ধের মতো। তো একটা যুদ্ধ বা একটা দাবা খেলাও যদি চিন্তা করি, দাবা খেলাতে রাজা যদি মরে যায় সব শেষ। আমরা অনেকে রানীকে নিয়ে খুব ব্যস্ত থাকি দাবা খেলায়, আমার রানী সবকিছু করতে পারে, এদিক ওদিক যেতে পারে, পুরো বোর্ড এই পাশ থেকে ওই পাশ, কত কিছু। কিন্তু রাজা মরে গেলে খেলা শেষ। তো আমরা মাঝে মাঝে রানী স্যাক্রিফাইস করি রাজাকে, অপোনেন্টের রাজাকে হারানোর জন্য। খেলাটা হচ্ছে এরকম। সো প্রেজেন্টেশনের যদি রাজা বলতে হয়, আপনার কনফিডেন্সটা, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা, এগুলো হচ্ছে শুরুর দিকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটা দিয়ে মানুষ বুঝতে পারে যে আপনি নার্ভাস নাকি আপনি কনফিডেন্ট। আর তারপরে আরেকটা রাজা আছে, সেটাও ভিতরে, সেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি জানেন কিনা বিষয়টা সম্পর্কে। যদি কিছুই না জানেন তাহলে বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে পুরো বাঁচাতে পারবে না। সো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা বলবো যে আপনি যখন স্টেজে উঠে যাচ্ছেন, আপনি ফার্স্ট অফ অল যে কোনো মূল্যে নিজের এই শারীরিক কনফিডেন্সটা ধরে রাখবেন। যে আমি যাই বলি, যেহেতু এটা ইনস্ট্যান্ট, আমার অডিয়েন্সও নিশ্চয়ই জানে যে আমাকে ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে। যদি আপনার অডিয়েন্স না জানে, আপনি ইভেন চাইলে যদি খুব অবস্থা খারাপ থাকে, আপনি মেনশনও করতে পারেন যে আমি জাস্ট আজকে 3 মিনিট আগে জানতে পারলাম, অথবা এটা আমি একদম প্রিপারেশন ছাড়া দিচ্ছি, সো একটু ভুল হতে পারে, প্লিজ বেয়ার উইথ মি। সো এই ধরনের ভালনারেবিলিটি যদি আপনি এক্সপ্রেস করেন, অডিয়েন্স আপনাকে মেনে নিবে। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল, আপনি কমফোর্টেবল হচ্ছেন বিষয়টার সাথে। আর নিঃশ্বাসের বিষয়টা, আই কন্ট্যাক্ট, স্মাইলিং, এগুলো আপনি পুরোপুরি ধরে রাখবেন। এবারে আসি জানার বিষয়টাতে। সো হয়তো এখন আমাকে বলা হলো যে আপনি রকেট সায়েন্স নিয়ে বলবেন, যে আমি রকেট সায়েন্সের কিছুই জানি না। আমি জানি শুধু রকেট সায়েন্স দিয়ে রকেট পাঠানো হয় আকাশে, ধরে নিলাম আমি এতটুকুই জানি। তো আমি স্টেজে উঠতে উঠতে ভাবতেছি যে আমি কি বলবো। তো আমি কিন্তু ডিপেন্ড করে এগেন অডিয়েন্স এবং সিরিয়াসনেসটা কিরকম। এটা যদি ইউনিভার্সিটিতে মার্কস এর জন্য হয়, যে এখন অন দ্য স্পট আমাকে 5 মার্ক দেওয়া হবে, এবং আমার ফ্যাকাল্টি খুব কড়া। একই সাথে দেখেন যে অডিয়েন্স মানে কিন্তু আমার ফ্রেন্ডরা সবসময় অডিয়েন্স না। আমার যদি কম্পিটিশনে 3 জন জাজ থাকে আর পিছনে 100 জন লিসনার থাকেন বা অডিয়েন্স থাকেন, আমার জাজ কিন্তু মেইন। তারা আমাকে যে মার্কসটা দিবেন এটাই আমি পাচ্ছি। আমি যখন কোন একটা কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, ওই কোম্পানির যে লিডাররা বসে আছেন টেবিলে, তারা মেইন। আমার টিমের 2 জন হয়তো ওখানে আছেন, বাট আমার টিমের 2 জন তো ডিসাইড করবেন না, বাকিরা ডিসাইড করছেন। সো এখন বিষয়টাতে আসি, যে আমি কিছুই জানি না রকেট সায়েন্স নিয়ে। ধরে নিচ্ছি সবচেয়ে খারাপ সিচুয়েশন, যে আমাদের সবচেয়ে সিরিয়াস ফ্যাকাল্টি, এবং উনি চাচ্ছেন যে আমি অ্যাটলিস্ট 10 মিনিট কিছু এটা নিয়ে বলবো। সো আমি উঠেই ফার্স্টে যেটা বলবো যে রকেট সায়েন্স বলতে আমরা কি বুঝি। সো আপনারা কারা কারা রকেট সায়েন্স সম্পর্কে শুনেছেন? এটা বললে কি হচ্ছে, আমি এখন অডিয়েন্সের হাত তুলতে বলতেছি। তো অডিয়েন্স কেউ কেউ হাত তুলবে, আমি এই যে একজন, এই যে আরো একজন তুলেছেন, এগুলো করে কিন্তু আমি সময় নষ্ট করতেছি। আর মনে মনে ঠিক করছি যে আমি নেক্সট কি বলবো। হ্যাঁ, সো কয়েকজন তুলেন। আচ্ছা, আপনারা রকেট সায়েন্স সম্পর্কে জানেন, সো আপনি কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? চাইলে ওটাও করা যায়। আর যদি দেখি যে না স্যার এটা অতটা অ্যাপ্রিসিয়েট করছেন না, তাহলে আমি আবার বলবো যে আচ্ছা, তো আপনারা জানেন, বাকিদের জন্য বলছি, আমিও আপনাদের দলে, যে আমিও ভালো মতো জিনিসটা, আই এম নট এন এক্সপার্ট, বাট আমি যতটুকু জানি যে রকেট সায়েন্স দিয়ে আকাশে রকেট পাঠানো হয়। সো আমরা রকেট, এরপর আপনার নলেজটা আপনাকে বাঁচাতে আসবে। সাপোজ আমি ইলন মাস্কের কথা জানি। সো ইলন মাস্ক হচ্ছেন যিনি কিছুদিন আগে উনি আকাশে একটা রকেট পাঠিয়েছেন এই কোভিড সিচুয়েশনের সময়ও। সো এখন আমি যেহেতু কম জানি, আমি কি করবো, আমি কোভিড সিচুয়েশন নিয়ে একটু বলবো, যে আমরা যে সবাই কোভিড এর মধ্যে এত টেনশনে ছিলাম, এত ছিলাম, আমরা চিন্তা করেছি যে ইলন মাস্ক রকেট নিয়ে পাঠিয়ে দিচ্ছেন, কারণ ওনাদের এই সায়েন্সটা ওনারা এত ভালোভাবে বুঝেছেন। সো তারপর আমি এর ফাঁকে চিন্তা করব যে আর কিভাবে কানেক্ট করা যায়, যে রকেট সায়েন্স জানতে গেলে একটা রকেটের মধ্যে কি কি থাকে, একটু ইঞ্জিন নিয়ে কথা বলা যেতে পারে, রকেট সায়েন্স সম্পর্কে জানা কেন প্রয়োজন, আমরা চাঁদে গেছি এক সময়, মানুষ এখন মঙ্গল গ্রহে যাবে, যেহেতু পৃথিবী আস্তে আস্তে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এটাকে বলে আর কি রিলেটেবল জিনিসগুলোকে খুঁজে বের করা। যেহেতু আমি রকেট সায়েন্সের সম্পর্কে কিছুই জানি না ভিতরের, আমি রকেট সায়েন্সের আশেপাশে যা যা কানেক্ট করতে পারি সেগুলোকে গুছিয়ে একটা কথা বলবো, মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন করব। আর যাদের সেন্স অফ হিউমার ভালো, তারা অনেক এগিয়ে থাকেন এই জায়গায়। তারা দেখা, যেহেতু আমরা অনেকদিন ধরে স্পিচ দিচ্ছি, আমরা দেখা যাবে যে ওখানে আবার মানুষজনকে হাসাচ্ছি, একটা মানে শাহরুখ খানকে বলতে বললে কি বলা হচ্ছে, এইসব করে টাইম নষ্ট করতেছি একটু। তো এই করিডোরে আমরা দেখা যাবে 10 মিনিট শেষ করে আসতে পারবো। তো ফার্স্টে আমি একটা, যে আমি স্মাইল লুজ করবো না, কনফিডেন্স লুজ করবো না। যদি একদমই কিছু মাথায় না আসে, আচ্ছা আমি একটু ভেবে নেই, কারণ আমি একদম এই বিষয়টা সম্পর্কে জানতাম না, আমাকে জাস্ট এখন দেওয়া হয়েছে। 10-15 সেকেন্ড আমি একটু ভেবে নিয়ে গুছিয়ে আবার বলবো, বাট আমি 10 মিনিট শেষ করে আসবো। তো ওইটা একটা বড় ক্রাইটেরিয়া, যে আপনি কমপ্লিট করে আসছেন। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে, আপনি যখন বানিয়ে বানিয়ে বলছেন,
মিথ্যা কিছু বলতে যাবেন না যেটা আপনি একদমই জানেন না, যে রকেটের ভিতরে আসলে আমাদের গাড়িতে যে অকটেন থাকে সেটাই আমরা রকেটের ভিতরে দিই, সেটাই রকেটের একটা জ্বালানি। এটা কিন্তু আমি জানি না, এটা আমি জাস্ট একটা মিথ্যা কথা বললাম। সো এটা বললে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। কিন্তু আমি এটা জানি যে একটা রকেট যখন উপরে উঠে কি হয়, অনেক আগুন বের হয়, মাঝে মাঝে রকেট উঠতে গিয়ে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই কারণে যারা রকেট সায়েন্স নিয়ে কাজ করেন তাদের খুব ভালো মতো জানতে হয়। সো আমি হয়তো ভালো রকেট সায়েন্টিস্ট হতে পারবো না, বাট আপনারা এখানে কেউ যদি ফিজিক্সে অনেক ভালো জ্ঞান রাখেন, ব্লা ব্লা ব্লা, সো জিনিসটাকে একটা কনভারসেশনে নিয়ে এসে আমি জিনিসটা শেষ করব। সো আমি যদি একটু আবার টপিক গুলো বলি, আমি এতক্ষণ কি বললাম। সো অল অফ এ সাডেন প্রেজেন্টেশন দিতে গেলে ফার্স্ট অফ অল আমার বডি ল্যাঙ্গুয়েজের যুদ্ধটা হচ্ছে মেইন, এটা ঠিক করতে হবে। তারপরে আমি ওই বিষয় সম্পর্কে কি কি জানি সেগুলোকে আস্তে আস্তে মাথায় নিয়ে আসতে হবে, এবং ফাঁকে ফাঁকে অডিয়েন্সকে কিছু বলার সুযোগ দেয়া, বা কিছু সময়, যেহেতু আমি শুরুতে বলে নিয়েছি যে আমি কম জানি, সো ওইটুকু একটু মানুষকে বলে একটু সময় নিয়ে আবার স্টার্ট করা যদি মাঝখানে আটকে যাই। আর আরেকটা বিষয় হচ্ছে ওই বিষয় সম্পর্কে এবং আশেপাশে আমি যা জানি এগুলোকে কানেক্ট করে বলার চেষ্টা করব। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে পাবলিক স্পিকিং প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই নতুন। সো আপনি যেই দিন কথা বলছেন ওই দিন সম্পর্কে যদি কিছু জানেন, ওই তথ্যগুলা কিন্তু আপনি মিলায় নিয়ে আসতে পারবেন। এই যে ইলন মাস্কের কথা থেকে এখন কোভিড এর আমরা এখনকার সিচুয়েশন আনতে পারি, এই যে আমরা সবাই নিজেদের বাসায় বসে আছি, সো এই সিচুয়েশনটার সাথে রকেট সায়েন্সের সম্পর্ক কি? আমাদের হয়তো একসময় যারা রকেট শিপে করে মানুষ যান তাদেরও এরকম একটা অভিজ্ঞতা হয়, কারণ তারা একই রকেটে 10 বছর বা 6 বছর বা 6 মাস বা 6 দিন তাদের থাকতে হয়। সো ইত্যাদি, মানে একটু চাপাবাজির বিষয় আছে আর কি এই জায়গাটাতে। সো এটা দিয়ে দ্যাটস দ্য আর্ট অফ চাপাবাজি। আপনি যত পড়বেন আপনার ভয় কমে আসবে, এবং আমরা যে জন্য কঠিন টপিক পেলেও আমরা হাসতে হাসতে জিনিসটাকে পার করে দিয়ে আসি, যে ইটস ওকে। আর জানতে জানতে তো আপনার তখন নলেজটাও বাড়বে, তো আপনি তখন অনেক দিক থেকে বিভিন্ন বিষয় কালেক্ট করতে পারবেন। সো আমি যেটা বললাম যে আপনি যত রেগুলার জানার উপরে থাকবেন, নিউজ দেখবেন বা বই পড়বেন, তত আপনি আইডিয়া কানেক্ট করতে পারবেন। তত দেখা যাবে যে আপনার আর ওই যদি যুদ্ধটা আপনার রাজা ঠিক আছে যে আপনার কনফিডেন্স কমতেছে না, আপনি 10 মিনিট পর্যন্ত বলে চলে আসেন, দেখবেন মানুষ বলে ওয়াও, আপনি কোনো প্রিপারেশন ছাড়া কেমনে পারলেন 10 মিনিট। এখন আমাদের মতো হাসবেন আর কি, যে আরে এটা এমনি হয়ে গেছে। বাট এটা যে কতদিনের প্র্যাকটিসের ফলাফল সেটা আর কি সবাই হয়তো জানবে না, এই জন্য ভাববে যে এটা ম্যাজিক। ওকে, অ্যামেজিং, থ্যাংক ইউ সোহান ভাইয়া। বিপ্লব ভাই, আমরা একটা কোয়েশ্চেন নেই, সেটা হচ্ছে শুভমির যে বলেছে আমরা আমাদের নার্ভাসনেসটা কিভাবে কন্ট্রোল করব পাবলিক স্পিকিং দেওয়ার সময়। সো এই বিষয়টা সোহান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছে, বাট উই উইল নো ইট ফ্রম বোথ অফ ইউ। সো ফার্স্টে বিপ্লব ভাই, এটা কিভাবে কন্ট্রোল করা যায় নার্ভাসনেসটা? সোহান ভাই, আপনার তো প্রচুর ফ্যান ফলোইং, আসলে এই ফ্যান ফলোইং এ চাপাই পড়ে যাচ্ছে, বাট লুকস গুড। আমার মতে যেটা হচ্ছে যে নার্ভাসনেস এমন একটা বিষয়, বেশ এক দুই নম্বর পায় না। এখন আমরা অনেক সময় বলি না যে আপনার ফিটনেসটা, এখন ধরুন আমরা অনেকগুলো কমন সাজেশন সবাই না, হচ্ছে যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। দুই নাম্বার হচ্ছে যে আপনি নিউজ পেপার পড়ুন, যে কনভারসেশনাল ভিডিওস গুলো আছে সেগুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কনভারসেশন গুলো কিরকম হয়। আমরা কমন কিছু জিনিস এগুলো বলে থাকি, আসলে কিন্তু সবকিছু যদি আপনি দূরে ফেলেন, প্রথমে যেটা আপনার দরকার যে আপনার সেলফ কনফিডেন্স। এখন হচ্ছে সেলফ কনফিডেন্ট আপনি নাম্বার ওয়ান, আপনি স্পিক, কথা বলেন, আগে আপনি কথা বলেন। নাম্বার টু, আপনি ধরেন এই যে আমরা আজকে কথা বলছি, আমাদের সবচেয়ে বড় যে সমস্যা যে আমরা শুনি কম, বলি বেশি। এখন আমরা ধরেন এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কথা বলবো, দ্যাটস আ ফ্যাক্ট, আমরা শুনতে চাই না। কারণ হচ্ছে যে আমরা মনে করি যে আমি বলছি, আপনি উপস্থাপক হিসেবে কিন্তু শুনছেন, তো আপনিও কিন্তু শিখছেন। আমি আমার লাইভ গুলো যখন করি, আমি যারা থাকেন, গেস্টরা যারা থাকেন, আমাদের থেকে আমিও শিখি। এখন আপনি ধরেন অনেকগুলো এখানে আপনার তর্ক বিতর্ক হয়, আপনি দেখবেন একটা কথা বলতে, কোশ্চেন হচ্ছে যে এই সময় সময় কিন্তু আবার আপনার যারা স্পিকার থাকে তারা আরো বেশি নার্ভাস হয়ে যায়। এটা আপনারা একটু আগে বলতেছিলেন যে কোশ্চেনের আনসারের সময় কিন্তু আরো আসলে বেশি আমরা ভয় পেয়ে যাই। আমরা তখন মানে বুঝি না যে আমাকে যে কোশ্চেনটা অডিয়েন্স থেকে করলো
আমি আনসার দিতে পারবো কি পারবো না। সোহান ভাই এই বিষয়ে নিয়ে কথা বলেছেন। দূর করার জন্য আপনি দুইটা ফর্মুলা, এক নম্বর আপনার সেলফ কনফিডেন্স, এটা বৃদ্ধির জন্য আপনাকে কথা বলা স্টার্ট করতে হবে। মানুষ আপনাকে গালি দেখার জয় করুক, সেটা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আসলে কি, আমাকে যদি পার্সোনালি আপনি আস্ক করেন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে আপনার নার্ভাসনেস দূর হবে, আমি না এটার মানে প্রত্যক্ষ কোনো রেজাল্ট এ পর্যন্ত পাইনি অনেক। এখানে যেটা হয়, আপনি নিজেটা নিজে যখন দেখছেন, আপনি 10 সেকেন্ড কথা বলার পর দেখবেন দূর আর ভালো লাগে না, এটা বলে না আপনি আয়না থেকে চলে আসবেন, এবং এটাই বাস্তবতা। এবং আমরা যারা পাবলিক স্পিকিং নিয়ে যারা কথা বলেন, বলার জন্য, এখন আপনি কথা বলতে পারেন না, এটা আমি আপনাকে ইনসাল্ট করলাম করে। আপনার যদি নার্ভাসনেস দূর করতে হয়, আপনাকে এটা পজিটিভলি নিতে হবে, গাইডলাইন্সটা আপনার পজিটিভলি নিতে হবে। তো এখানে চলে আসলে আপনি পজিটিভলি আপনাকে যে বলছেন সেই কথাটা আপনি কতটুকু নিচ্ছেন। নার্ভাস মানে এটা দূর করার হচ্ছে এটাই মেইন ফর্মুলা। এছাড়া বাট আমার কাছে মনে হয় যে ইউ আর দ্য পারসন হু ক্যান ডু ইট, নো ওয়ান ক্যান ডু এনিথিং ফর ইউ এক্সেপ্ট ওয়ান থিং। যে আপনি নিজের সাথে কথা বলুন, আপনি যদি কোনো জায়গায় আটকে যান, আপনি আমাদেরকে আস্ক করুন, আপনি প্রচুর শুনুন, তারপর আপনি বলা শুরু করুন, দেখবেন আপনি প্রচুর বলতে পারবেন। যেমন আমি এখন ধরেন সোহান ভাই বলছে, আমি শুনছি না, আমি বলছি সোহান ভাই শুনছেন, রাইট? এখন আমরা কিন্তু রেফারেন্স টানতে পারছি যে সোহান ভাই এটা বলেছেন, এটার সাথে আমি অ্যাড করলাম, বা এটা ধরনের এই যে শোনার ব্যাপারটা, এই জায়গাটাতে আমরা কাজ করি। তো আপনারা যারা নার্ভাস, আমি বলবো যে শুনে নাই, বলার সময় আপনারও আসবে, আগে শুনুন। ওকে, সো বিপ্লব ভাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, এন্ড আমি এই জিনিসটার ব্যাপারে কিন্তু আরেকটা বই, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বই, হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এই বইটার মধ্যেও কিন্তু আমি জেনেছি অডিয়েন্স গ্র্যাব করার জন্য বা নার্ভাসনেস কমানোর জন্য কিন্তু লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আগে শুনো, বলার চান্স তোমারও আসবে। বিপ্লব ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমিও কিন্তু বলে ফেলাম। সোহান ভাই, কোয়েশ্চেনটা কিন্তু আপনার কাছে ছিল, সো আপনার কাছ থেকে আমাদের অডিয়েন্স অ্যান্সারটা জানতে চাচ্ছে কিভাবে নার্ভাসনেসটা কন্ট্রোল করা যায়। এখানে বিপ্লব ভাইকে ধন্যবাদ, ভাইয়া অনেকগুলো পয়েন্টই কভার করে দিয়েছেন। সো আমি ওর সাথে একটু অ্যাড করব। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে যেই ভয়টা বা যে অ্যাড্রেনালিনটা আসছে, রিলিজ হচ্ছে, আসলে শুধু অ্যাড্রেনালিন না, আরো নার্ভাসনেস আসা মানে কর্টিসলও রিলিজ হচ্ছে। সো স্টেজে ধরে নিলাম যে আপনি কোনো প্রিপারেশন নেননি, একদম ডিরেক্ট স্টেজে উঠে গেছেন, এখন ভয় লাগছে, কি করবেন? তো শুরুতে যেটা বলছিলাম ওটাই, আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর আগে কাজ করবেন। যতক্ষণ না আপনার হয়তো আপনার টিমমেট প্রেজেন্টেশন দিচ্ছে, আপনার স্লটটা একটু পরে, ওইটা আসা পর্যন্ত আপনি জাস্ট মানে নিঃশ্বাস নেন, এভাবে আপনি জাস্ট নিঃশ্বাস নেন, আপনার ব্রেনকে এনাফ অক্সিজেন দিন, আপনার শরীর দেখবেন যে রিল্যাক্স করবে। আর বডি ল্যাঙ্গুয়েজটা আপনি যত বড় রাখবেন, তত আপনার কর্টিসল কমে আসবে। হরমোন কর্টিসল যদি কমে যায়, 2 মিনিট পরে, 2 মিনিটের মধ্যে আপনার ভালো লাগতে থাকবে। এবং আরেকটা যেটা বিষয় প্র্যাকটিসের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি বলবো যে বিপ্লব ভাই যেটা বলেছেন যে আয়নার বিষয়টা একটা পর্যায়ে পরে আসলে খুব একটা অতটা কাজের না, কারণ আপনি লাইভ ফিডব্যাকটা পাচ্ছেন, আপনি একটা মুখস্থ প্রিপারেশনে চলে যান, এবং পরে ওইটা যখন এক্সিকিউট করতে যাচ্ছেন, তখন সেটা যদি ঠিক মতো না হয়, আপনার কনফিডেন্স ব্রেক করে। সো এই কারণে আয়নার জিনিসটা যেটা আপনি ইনিশিয়ালি করতে পারেন, ইনিশিয়ালি প্রথম কিছুদিন জাস্ট একদম যদি অনেক ভয় থাকে, আগে নিজেকে দেখেন নিজের, কারণ আমি জানি যে যারা ভয় পান তাদের অনেকে অ্যাকচুয়ালি খুবই যত্ন নিয়ে কাজ করেন, সবকিছু নিখুঁত হতে হবে, এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট। সো এই পারফেকশনের ফাঁদে পড়ে তারা আর প্রেজেন্টেশনে দিতে পারেন না বা স্পিচ দিতে পারেন না। সো আপনি আগে নিজেকে দেখেন কেমন লাগে আপনাকে দেখতে, আপনি কথা বলার সময় এক্সপ্রেশন ঠিক আছে কিনা, বা অনেকের আছে মুখ একটু বাঁকা হয়ে যায়, বা হাসিটা ঠিক থাকে না, বা হয়তো চোখের জায়গাটা সমস্যা আছে। সো এগুলো ভিডিও করলে আমাদের জন্য সুবিধা, আমরা ভিডিও করলে বা আয়নাতে লাইভ একটা ফিডব্যাক পাচ্ছি। বাট তারপরে অফকোর্স আমাদেরকে মেইন জায়গাতে এসে কথা বলতে হবে। এবং অ্যাড্রেনালিনের যে বিষয়টা, নার্ভাসনেসের বিষয়টা, এটা আপনার কয়দিন থাকবে? এটা ততদিন থাকবে যতদিন না আপনি একটা প্রেজেন্টেশন দেওয়ার পরে সবাই আপনাকে প্রচন্ড জোরে হাততালি দিয়ে এসে বলতেছে, ওয়াও শুভ, তুমি তো ফাটায় ফেললা, তুমি তো জোস একটা প্রেজেন্টেশন দিলা। সো এটা যেদিন আপনি শুনবেন, আপনার ব্রেনকে তখন আর বলতে হবে না, আপনার ব্রেন ওটা ক্যাপচার করে নিবে, এবং তারপর থেকে আপনার ভয় লাগবে না। আর প্রতিটা প্রেজেন্টেশনের আগে, যেমন আজকে আমাদের যে লাইভ সেশন, সো আমি যখন 10টা বাজে তখন ফিল করতেছি একটা
একটা কিছু ফিল করতেছি যে একটা কিছুক্ষণ পর স্পিচ হবে, তো যারা আপনারা ইয়াং বা যারা আগে কখনো করেননি প্রেজেন্টেশন, তাদের কাছে মনে হয় যেটা ভয়, এই আমার ভয় লাগতেছে, 10:15টার সময় আমার কথা বলতে হবে সবার সামনে, আমার অনেক ভয় লাগতেছে। বাট আমরা দেখি এটা এক্সাইটমেন্ট, এটা একটা চ্যালেঞ্জ আসতেছে আমার সামনে, লাইক একটা ক্রিকেট ম্যাচ আছে সামনে, সো ক্রিকেটাররা কিন্তু ভয় কম পান, তারা এক্সাইটেড হন যে কালকে আমি ইন্ডিয়াকে হারাই দিব, সো আমি ফার্স্ট বলেই ওকে বোল্ড করব, আমার ফার্স্ট ওভারে আমি বিরাট কোহলিকে আউট করতে চাই। তারা ওই চ্যালেঞ্জটা নিয়ে খেলেন, তারা কিন্তু কেঁপে কেঁপে খেলতে গেলে খেলা তখনই হেরে যাচ্ছে। সো আপনি চ্যালেঞ্জ হিসেবে নিবেন জিনিসটাকে, জিনিসটাকে মজা হিসেবে দেখবেন, যে ভুল হইতেই পারে, দু চারটা জিনিস, আমিও যে পুরো সারাক্ষণ কথা বললাম, কোথাও যে আমি তোতলাই নেই তা কিন্তু না, বা কোথাও যে আমার একটু স্পিড কমে আসে নেই তা কিন্তু না, বাট আমার কনফিডেন্স দিয়ে আমি একটানা কথা বলে যাচ্ছি কোনো কোনো জায়গাতে। বাকি ওই যে ছোটখাটো ভুলের জায়গা, ওইটা আপনারও খেয়ালে করতেছে না, আমি তো খেয়াল করতেছি না। সো দ্যাটস, এবং ওগুলো খুব মাইনর ইস্যু, বাট আমরা যখন ফোকাস করি এই ভুলগুলাতে, নার্ভাসনেস গুলাতে, তখন ওই একটু তো আটকে গেলাম, আজকে আর পারবো না, তখন ওই যে হিন্দিতে বলে ফাট গেই, ঠিক আছে, তখন একদমই কোনো কনফিডেন্স বলতে আর কিছু থাকে না, তখন একদম আমরা ফ্ল্যাট হয়ে যাই। সো আপনাকে এই বিষয়টা অর্জন করতে হবে, এবং আপনাকে এটা মজা হিসেবে দেখতে হবে, এক্সাইটমেন্ট হিসেবে দেখতে হবে, যে আচ্ছা কালকে স্পিচ আজকে কেমন কেমন লাগতেছে, সো এটা আসলে আমার একটা এক্সাইটমেন্ট হচ্ছে, কালকে আমি খুব ভালো করে একটা স্পিচ দিব, সেটার জন্য একটা মোটিভেশন পাচ্ছি, জিনিসটাকে এইভাবে দেখবো। এন্ড বাকি সব বিপ্লব ভাইয়া যেগুলি বলেছেন, ডেফিনেটলি এই পয়েন্টগুলো ইনক্লুড করে ফেলেন, শুনুন, মানুষজনের কথা নিয়মিত শুনলে, মনোযোগ দিয়ে দেখবেন যে ওগুলাকেও আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন, এবং আপনার স্পিচটা তখন আরো ডেভেলপ করবে। আর কথা বলতেই হবে, আপনাকে আসলে এক্সপিরিয়েন্সটা নিতেই হবে, এক্সপিরিয়েন্সটা না নিলে, পানিতে নেমে সাঁতার না কাটলে আপনি যতই এরকম এরকম করেন আপনার সাঁতার কাটা হবে না, আপনি যদি এরকম করে যাচ্ছেন। সো একবার করে ফেলেন। আমি পাকাপাকি টাইপের মানুষ, আমার পাকা তো প্রেজেন্টেশন দেওয়ার সময়, তো আজকে আমি এত কথা বলছি, এত মানুষকে ট্রেনিং দিচ্ছি, শিখাচ্ছি, আমাদের ভিডিও পর্যন্ত আছে যে ট্রেনিং এর শুরুতে কি অবস্থা, শেষে কি অবস্থা, এবং পুরোপুরি বোঝা যায় চেঞ্জটা কেমন হলো। সো আপনি অবশ্যই পারবেন, আপনি জাস্ট লেগে থাকেন, এই যে কোয়েশ্চেনটা করেছেন, দিস ইজ দ্য স্টার্ট, এবং যে লেসন গুলো আপনি পেলেন এগুলো অ্যাপ্লাই করেন, আপনি অবশ্যই পারবেন। ওকে ভাইয়া, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমরা যারা ইয়াং বা যারা একদম বিগিনার, কলেজ থেকে ভার্সিটি যাচ্ছি বা কলেজ লাইফে কোনো প্রেজেন্টেশন দেওয়া লাগছে বা পাবলিক স্পিকিং, আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, একটা স্ক্রিপ্ট আমরা বানালাম, সেই স্ক্রিপ্টটাকে একদম ঠোঁটস্থ মুখস্থ করে মানে একাকার অবস্থা, এবং পরের দিন যে ওটাই স্টেজের মধ্যে আমরা ঝাড়বো, এবং মাঝখানে যদি একটু আটকে যায়, শেষ, একদম সেই দিনের প্রেজেন্টেশন শেষ। আর অনেকে তো কিছু বলতেও পারে না, বা অনেকে আগের লাইনটাই বারবার বলতে আসে। সো এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা টপিক হলেও, সো ইজ ইট অ্যাকচুয়ালি গুড ফর দ্য বিগিনার্স, এই যে এরকম স্ক্রিপ্টটা বানিয়ে মুখস্থ করা, ইজ ইট অ্যাকচুয়ালি গুড, অর লাইক তাদের উচিত যে ডিফারেন্ট ওয়েতে ট্রাই করা? আচ্ছা, এটার উত্তরটা আসলে ওই আমার হুকের উত্তরটার মতো, ডিপেন্ডস অন দ্য অডিয়েন্স, যে বা ইট ডিপেন্ডস অন দ্য প্রেজেন্টার। কিছু মানুষের মুখস্থ শক্তি ভালো, সো তাদের জন্য স্পিচটাকে একবার মুখস্থ করে ফেললে আর টেনশনের কারণ নেই। নেক্সট হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ঠিক করা। যেমন আমার জন্য সুবিধা ছিল, তাও আমি একটা সেফ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতাম, আমি স্পিচের ওই যে বললাম ভাগ করে ফেলতাম, শুরুতে এগুলা বলবো, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, এবং লাস্টে এসে কিভাবে শেষ হয় এই বিষয়গুলো আমি বলবো। এখন এটাই ছিল আমার গেম প্ল্যান। তো আমি যদি মাঝখানে একটা পয়েন্ট ভুলে যাই, একটা লাইন ভুলে গেলাম, তার পরেরটা কিন্তু আমি পারবো। এবং আমার মনে আছে যে আমি আমি প্রথম প্রেজেন্টেশনে পা কাপার পরে আমি কোন রকমে, আমার হাতে একটা পৃষ্ঠা ছিল, সব লেখা ছিল ওখানে, ওইটাকে দেখে দেখে রিডিং করে আমি পরে চলে আসছি, বেঞ্চে বসে পড়ছি মাথা নিচু করে। সো সেখান থেকে আমি আমার যে লাস্ট প্রেজেন্টেশনটা ছিল সেখানে আমরা হাইয়েস্ট মার্ক পেলাম। আমাদের নেগেটিভ মার্কিং হয়েছে, কারণ আমাদের একজন টিমমেট লেট করে আসছে, আমরা লেটে স্টার্ট করছিলাম, তারপরও আমরা হাইয়েস্ট মার্ক পাইছি। এবং আমাকে স্যার আলাদাভাবে মেনশন করছিলেন, কারণ ওইটার জন্য আমি আগের দিন থেকে প্রায় 8 ঘন্টা আমি 45টা লাইন লিখে পুরাটা আমি মুখস্থ করছি, এবং কিভাবে বলবো পার্টিকুলারলি এখন আমার ওই স্পিচটা মানে 90% এখনো মুখস্থ আছে, যে কিভাবে আমি তখন বলছিলাম। তো এটা আমার জন্য সুবিধা। বাট যাদের জন্য অনেক বেশি মুখস্থ করাটা কঠিন, তাদেরকে বিপ্লব ভাইয়া যেটা বললেন, কিউ কার্ড অ্যাপ্লাই করতে হবে। শুরুর দিকে তারা 2-1টাতে কিউ কার্ড নিয়ে যেতে পারেন, 2-4টা পয়েন্ট তারা ওভাবে বললেন। আর মুখস্থ করার যে এবিলিটিটা, এটা আপনার অ্যাজ এ পাবলিক স্পিকার না দরকার। হ্যাঁ, এটা আপনাকে অনেক হেল্প করবে। এটা যদি না থাকে, আপনাকে তখন অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে, আপনাকে অনেক ফানি হতে হবে।
তখন দেখা যাবে যে আপনি 2-4টা জিনিস মুখস্থ করে বাকি টাইমে এই মজা টজা ফুর্তি রসিকতা এগুলো করে মানুষকে হাসায় টাসে চলে আসতেছেন। বাট অ্যাজ এ সিরিয়াস পাবলিক স্পিকার আপনাকে অন্য পাবলিক স্পিকারদের রেফারেন্স দিতে হয়, আপনাকে রিসেন্ট ইভেন্ট সম্পর্কে বলতে হয়, আপনি যত বড় স্টোরি মনে রাখতে পারবেন, মেমোরি থেকে ডেলিভার করতে পারবেন, স্লাইড সহ ডেলিভার করতে পারবেন, তত মানুষ বেশি অ্যামেজড হবে, মেসমারাইজড হবে। সো ওইটা স্মরণ শক্তি যাদের একটু কম বললাম তারা আবার মন খারাপ করার কিছু নেই, এটাও একটা চর্চার বিষয়। আপনি চর্চা করলে আপনার স্মরণ শক্তিও বাড়বে, তখন আপনি বেশি জিনিস মনে রাখতে পারবেন। এবং স্পিকার হিসেবে আমরা অনেক ডেভেলপ করি। আমি আজকে ইমপ্রেশন নিয়ে অনেক হাসাহাসি করছি। সো আমি যদি এখন ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে চাই, it's not that difficult for me if I want to speak in that accent. It's very easy. But there was a time যখন এইটুকু বলতে আমার অবস্থা একদম হালুয়া টাইট হয়ে যেত, আমি পারতামই না, এবং হাস্যকর হয়তো, ফ্রেন্ডরা হাসতো যে কিছুই হয় নাই। সো এখন আমি ইভেন আরো if I want to speak in a even deeper voice, and then I can. It's not very difficult. It's just something that you need to practice, and if you do it regularly, it's going to be very easy for you, and then you'll be able to attract even a larger audience, and they will love your speech. So এই এখনো আমি জানি যে আরো ভালো করতে পারবো, আরো অনেক জায়গায় রুমস ফর ইমপ্রুভমেন্ট আছে, বাট ইটস আ কনস্ট্যান্ট প্র্যাকটিস। এবং আপনি অবশ্যই ডিসকারেজড হবেন না। বিষয় হচ্ছে এটা যে প্রথম দিকে আপনি কিউ কার্ড ইউজ করেন, আপনার কনফিডেন্সটা বিল্ড করেন, তারপর আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নেবেন নিজের জন্য। এবং মানুষ আসলে ওই জিনিসগুলোই পছন্দ করে, যে একটা মানুষ একটা স্পিচ দিতে এসে দে আর ট্রাইং সামথিং নিউ, দে আর এক্সাইটেড অ্যাবাউট ইট। কেউ পছন্দ করে না যে লোকটা ভয় পাচ্ছে, লোকটা কেমন কেমন করতেছে, বা তার তার নিজের ভিতরের যে টেনশন এটাকে সে আমাকে দেখাচ্ছে, যে এটা কেন আমাকে দেখাচ্ছে, আমাকে শো মি সামথিং এক্সাইটিং। সো মানুষ ওই এক্সাইটমেন্টটা চায়। সো এটার জন্য আমি বলবো যে আপনি মুখস্থ না করলেও পয়েন্ট গুলা কি কি বলছেন, আপনি জোক একটা মুখস্থ করে যান, বা আপনি পার্টিকুলার কিছু অ্যাপ্রোচ রেডি করে নিয়ে যান। আর একটা হচ্ছে যাই করেন ভাই, যেটা বিপ্লব ভাই বলেন অ্যাবসলিউটলি ট্রু, আমরাও সবসময় বলি যে স্টেজে ইউ আর দ্য বস, ইউ আর দ্য বস। আর কোনো যাই আমি বলতেছি এইটাই আপনার রাজ হ্যাঁ টাইপের ব্যাপার, ইটস মাই কিংডম। আর তোমরা সবাই, যেহেতু এটা লিডারশিপ পজিশন, আপনি পাবলিক স্পিকার তখনই হতে চাচ্ছেন যখন আপনার মধ্যে লিডারশিপ পটেনশিয়াল আছে, বা আপনার মধ্যে লিডারশিপ অ্যাম্বিশন আছে, আপনি নেতৃত্ব দিতে চান। সো আপনার মধ্যে তো ওই লিডারশিপের বিষয়টা লাগবে। আপনি যদি ভয় পেয়ে থেমে যান তাহলে আপনার লিডারশিপের সুযোগও চলে গেল। সো শেষ করে আসবেন, সোজা কথা। আপনি মুখস্থ করেন নাই করেন, আপনি স্পিচ শেষ করে আসবেন, তারপরে ঠিক করবেন পরেরটাতে কি করবেন। ওকে, থ্যাংক ইউ সোহান ভাইয়া। সো ভিউয়ার্স, তোমরা যারা যারা শুনছো, প্লিজ শেয়ার দিস লাইভ, বিকজ আজকে কিন্তু আমরা বিপ্লব ভাইয়া এন্ড সোহান ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, অ্যাজ প্রজ্ঞা সাহা আপু অলরেডি মেনশন ইন আওয়ার কমেন্ট সেকশন। সো আমরা নর্মাল ভার্সিটিতে ঢোকার সময় আমাদের যে ভাইবা, তখনও কিন্তু পাবলিক স্পিকিং লাগে। কেস কম্পিটিশন যে তোমরা এখন অ্যাটেন্ড করছো, বি ইট অনলাইন অর বি ইট অফলাইন, ওখানেও পাবলিক স্পিকিং লাগে অ্যান্ড প্রেজেন্টেশন। সো পাবলিক স্পিকিং এখন একটা লাইফের অন্যতম একটা পার্ট হয়ে গেছে, তুমি চাইলেও এটাকে ইগনোর করতে পারবে না। সো আমি বিপ্লব ভাইয়ের কাছে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আগে জিজ্ঞাসা করবো, তারপর আমি আমাদের অডিয়েন্সের একটা কোয়েশ্চেনে চলে যাব। বিপ্লব ভাই, আপনাকে যদি আস্ক করা হয় আপনার কি সেমিনার গুলো অনলাইনে করতে বেশি কমফোর্টেবল বা মজা লাগছে নাকি অফলাইনে, হুইচ ওয়ান ইউ উইল চুজ বিটুইন বোথ? আপনি যদি আমাকে কোশ্চেন এটা করেন, আমি বলবো যে অফলাইন বেস্ট। সামনাসামনি একজনকে দেখে ভালোবাসার কথাটা যে প্রকাশ করতে পারবেন, ফোনে কিন্তু সেই ভালোবাসার কথাটা প্রকাশ হবে। এখন যেটা হয়ে গেছে, পাবলিক স্পিকিং যারা করে বা আমরা যারা সেশন করি বা আমরা যারা সেশন অর্গানাইজ করি, দুই দিক থেকে এটা যখন লাইভ হয়, অডিয়েন্স সামনে থাকে আর আপনি স্টেজে থাকেন, ওটার যে আলাদা একটা ফিলিং। অনলাইনে এখন 1 ঘন্টায় আপনার এখানে কিন্তু কেউ যাচ্ছে, কিন্তু যখন আপনি এটা লাইভ করবেন, যা ভালো দিতে পারে না, অনেক কিছু আপনি লাইভ। আপনি আজকে যে প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নগুলোর অনেক কিছু কিন্তু এক্সাম্পল দিয়ে বা যেটা আপনি কিন্তু ভার্চুয়ালি সম্ভব না। কিন্তু ইন দ্য মিন টাইম আপনাকে এটাও
যে এখন আপনি যে সিচুয়েশনে যাচ্ছেন সেই সিচুয়েশনের সাথে আপনাকে যেটা সবচেয়ে বড় জিনিস যে আপনাকে দুই ভাবেই আসলে এটাকে মানে অ্যাডজাস্ট করার। আমি আপনার কারণ হচ্ছে আমার নেট আটকে যাচ্ছে, আমি মোবাইলের নেট দিয়ে বসে আবার আনসারটা দিচ্ছি। এর কারণটা হচ্ছে যে আমার প্রশ্নটা যদি আমি মিস করি তখন আমি কিন্তু ঝামেলায় থাকি। ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে যে আমরা দুই ভাবে এনজয় করি। আপনি যদি পার্সোনালি আমাকে আস্ক করেন আমার বেশি ইন্টারেস্টিং এবং লাইভ ইভেন্ট গুলো বেশি। ওকে সোহান ভাই, আমরা অডিয়েন্সের এখান থেকে একটা কোশ্চেন নিব। আমরা আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু চাইলেও কভার করতে পারবো না, পাবলিক স্পিকিং নিয়ে অনেক কিছু বলার আছে, বাট তাও আমরা যতটুকু চেষ্টা করছি কভার আপ করার। সো দ্য কোয়েশ্চেন ইজ হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য জাজেস? সো কম্পিটিশনের ক্ষেত্রে বেসিক্যালি এটা জিজ্ঞেস করা হয়েছে মেবি। সো ইজ ইট রিয়েলি নেসেসারি ফর পাবলিক স্পিকিং টু নো দ্য জাজেস? Okay, I'll answer this question. I would also like to thank Onik, who has joined recently. Shadman Shoumik Onik, he was my colleague at Daily Star. এবং আমাদের একটা সেশনে UIU তে Onik was also a co-speaker. He also spoke on presentation এবং ও চমৎকার কিছু পয়েন্ট উপস্থাপন করেছিল। So thank you Onik, if you're still listening. Thank you for joining. আর যে কোশ্চেনটা তানহা করেছে সেটার উত্তরটা আমি দিচ্ছি যে এটা আমি বারবার বলতাম যে জাজদের ব্যাপারে জানলে ভালো। যেটা প্রেজেন্টেশন যখন ফেস টু ফেস হয় তখন জাজদের ব্যাপারে জানলে বেশ কিছু জিনিস করার থাকে। তবে মানে এখনকার সময়কার প্রেজেন্টেশন গুলো এমন হয়ে গেছে যে আপনি জাজের ব্যাপারে জাস্ট ওই দিন হয়তো জাস্ট ঢোকার 5 মিনিট আগে, 10 মিনিট আগে বা 1 ঘন্টা আগে জানতে পারবেন, অনেক সময় জানবেনও না, জাস্ট ইমিডিয়েটলি নেওয়া হয়। বিকজ আমরা তো বাঙালি জাতি অনেক হ্যাকার, আমরা খুব সব সিস্টেমকে আমরা হ্যাক করে দিতে পারি। সো এটা এমনও হতো আগে যে যখন কম্পিটিটররা সবাই বসে আছেন আর একটা টিম গিয়ে প্রেজেন্ট করছে, ওই টিমের আইডিয়াটা পরের টিম তাদের প্রেজেন্টেশনে ঢুকায় ফেলতো। তারপরে স্লাইড এক সময় বন্ধ হয়ে গেল, স্লাইড আগে দিয়ে দিতে হবে। তো স্লাইড থাকলে কি হয়েছে, স্লাইড এমন ভাবে দেওয়া হতো যে কিছু জিনিস নিজে বলা যায়। সো এনিওয়েজ, কামিং ব্যাক টু দিস কোয়েশ্চেন, এখন আগের মতো জাজেস প্যানেলটা শুরুতেই অ্যানাউন্স করা হয় না। যদি এটা করা হয়ে থাকে, ইউ অ্যাকচুয়ালি হ্যাভ অ্যান এজ। আপনি যদি দেখেন আপনার জাজ সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি বা উনি হয়তো সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট থেকে আসছেন, আপনার জাজ হয়তো মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আসছেন, আপনার জাজ হয়তো একটা এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট বা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। সো এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের। সো আপনার স্পিচটাকে আপনি যদি একটু কাস্টমাইজ করতে পারেন যাতে করে ওই জাজদের পার্টিকুলার প্রফেশনের সাথে অ্যালাইন্ড হবে বা ওই জাজের পার্টিকুলার একটা কাজের সাথে অ্যালাইন্ড হবে, এটা আপনাকে একটু র্যাপও দিবে, আপনি একটু স্মাইল পাবেন, ওইটুক পর্যন্ত। আর আপনি যদি দেখেন, আমি বলবো ওইটার চাইতে বেশি ইম্পর্টেন্ট সামনাসামনি আপনার জাজরা কতটুকু আপনার কথা পছন্দ করছে, গ্রহণ করছেন, সেটা খেয়াল করে আপনি কথা বললেন। আর আরেকটা মাঝে মাঝে আমি ব্যাকফায়ার করতেও দেখেছি, যেমন কিছুদিন আগে একটা অনলাইন কম্পিটিশন দেখছিলাম, তো একজন সে ওইখানে একজন জাজের একটা স্পিচ দেখে আসছে, দেখে সে বারবার বলছে, ম্যাম আই স ইউর স্পিচ, আপনি যে স্পিচে যেটা বলেছেন ম্যাম ওইটার সাথে আমি 100% এগ্রি করি, ওইটা অনেক ভালো, ওইটার মধ্যে এই আছে সেই আছে, জাদু আছে, আলাদিনের ছেলে, ব্লা ব্লা ব্লা, সে বলে যাচ্ছে। বাকি দুজন জাজও তো আছে, and they are like আমরা কি ভাইসে আসছি, বা they feel devalued. সো আপনি এটা খুব একটা মানে কনসিয়াসলি করবেন, কিন্তু খুব ইনডাইরেক্টলি, এবং আপনি পার্সনের কাছে টার্গেট না করে আপনি তার ইন্ডাস্ট্রি রিলেটেড টার্ম গুলো হয়তো একটু বেশি বললেন, যাতে করে ওনার কাছে এটা কানেক্ট করা সহজ হবে, rather just trying to oil or butter that person. আর আরেকটা বিষয় হচ্ছে, জাজদেরকে আমরা, এইটা সবচেয়ে আমি বলবো যে এই কোয়েশ্চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি, আমরা মাঝে মাঝে জাজদেরকে অফেন্ড করি। সাপোজ আমি প্রেজেন্টেশন দিচ্ছি, জেরিন হচ্ছেন জাজ, হ্যাঁ, তো জেরিন আমাকে কোয়েশ্চেন করলেন যে ভাইয়া আপনি তো, বা উনি কোয়েশ্চেন করলেন যে হোয়াট ডু ইউ মিন বাই দিস স্লাইড, এটা তো আমি জানার মতো এরকম কাজ করে না, সো আই ডোন্ট থিঙ্ক, দেন আমি বললাম যে আপনি বুঝেন নাই, ওয়েট আপনি বুঝেন নাই, আমি আপনাকে বুঝাই। সো এই যে একটা নেগেটিভ জিনিস আমি জাজকে থ্রো করলাম যে আমি বুঝি নাই, অ্যাজ আ জাজ কিন্তু আই উড গেট অফেন্ডেড, or anyone, Zarin would get offended because she's a judge, she knows things, she's an experienced person, industry te take shobai respect kore. So how come you tell that person je apni bujhen nei? Amra bolbo je sorry ami বোঝাতে পারিনি, সরি এখানে আমার হয়তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, বা এখানে হয়তো এই জিনিসটা আমি একটু আরেকবার ক্লিয়ার করি, এটা হয়তো ক্লিয়ার হয়নি।
সো একটু প্যাসিভ ওয়েতে, এবং অনেকে রাগ হয়ে যায়। হ্যাঁ, আমি মানে বোঝা যায় যে সে সারা দিন রাত হয়তো অনেক কষ্ট করে স্লাইড বানায় নিয়ে আসছে, সো তার খুব রাগ লেগে গেছে যে এটা কেন আপনি মানতেছেন না। বা আমরা জাজেসরা ইচ্ছা করেও মাঝে মাঝে একটু চ্যালেঞ্জ করি, তো ওই চ্যালেঞ্জটাকে ফ্রেন্ডলি ওয়েতে অ্যান্সারটা দিতে হবে, কোনোভাবে যাতে অফেন্সিভ না হয়। বিকজ একবার একজন জাজ অফেন্সিভ হয়ে গেলে বাকি সব জাজেসরাই, মানে জাজেস যদি চায়, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু বেশিক্ষণ নিজেকে বাঁচাতে পারবে না। আমরা একদম ডিপে ঢুকে গেলে তখন কিচ্ছু করার নাই, তখন জাস্ট হাত পাদের ভাই মাফ করে দেন, আমি চলে যাই এখান থেকে, আমাকে আর বেইজ্জতি করেন না আমাকে। সো এরকম আমরা মাঝে মাঝে বাধ্য হই করতে, বিকজ অ্যারোগেন্স জিনিসটাকে কেউ কম্পিটিশনে পছন্দ করে না। সো আপনারা এই জায়গাটা খেয়াল করবেন, জাজেসদের প্রবলেম হলে বা জাজেসদের জিজ্ঞেস করলে সরি আমি এটাকে আরেকবার বুঝাই বা লেট মি ক্ল্যারিফাই, আমরা কখনোই বলবো যে আপনি বুঝেন নাই। এবং ফার্দার যদি আরো কোয়েশ্চেন আসে হাসি মুখে অ্যান্সার দেয়া, ইভেন এট টাইমস ইউ ক্যান সে যে এই বিষয়টা আমরা আরো ভালো করে দেখে এটা ঠিক করব। আর মাঝে মধ্যে আমি দেখেছি যে কনফিডেন্সের সাথে মিথ্যা বলে অনেকে পার পেয়ে যায়, আমি কখনো এটা সাজেস্ট করব না, বাট আমি দেখেছি মানুষজন এটা করে সেকেন্ড থার্ড ফার্স্ট খুব একটা হয় না। বাট আর আমার সামনে হলে সমস্যা আছে, আমি আবার গুগল সার্চ করি সাথে সাথে, তো কেউ আমাকে উল্টাপাল্টা বুঝাইলে ওখানে আবার তাকে আমি ধরি যে আমি তো দেখলাম কই এটা তো ব্রাজিলের প্রোডাক্ট না, তুমি তো বললে এটা ব্রাজিল থেকে আসে, সো দেন ইউ আর আউট। সো এই বিষয়গুলোর ব্যাপারে সাবধান থাকতে হবে এবং অফেন্ড করা যাবে না, দ্যাটস দ্য মেইন থিং। আর ডিরেক্টলি একজনকে তেলবাজি করলে বাকিরা আবার, সো যার কম্পিটিশনের কথা বলছিলাম ও কিন্তু ভালো স্পিচ দিচ্ছিল, কিন্তু হি বিকেম আই থিংক থার্ড হইছে সে, কারণ ওই যে like trying to butter the judge too much rather than doing justice to the topic, so ওইটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। আমি একটু অ্যাড করি, আমরা কাছ থেকে একটা কম্পিটিশন করেছি 2 বছর টানা, ইন্টার ইউনিভার্সিটি পাবলিক স্পিকিং কম্পিটিশন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আপনি ভালো বাংলা বলেন এই না যে আপনি খুব ভালো পার্থক্য আছে। আমরা আমাদের জাজমেন্টে পেয়েছি যে অনেক পার্টিসিপেন্ট ছিল যাদের ইংলিশ আউটস্ট্যান্ডিং, মানে আমার থেকে প্রেজেন্টেশন এমন ছিল যেটা আমার কাছে মনে হচ্ছিল যে একটা টিচার যখন ক্লাসে লেকচার দেন ব্যাপারটা হচ্ছে জাজদের ক্ষেত্রে যে হতে হবে যে সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি রং একটা কনসেপ্ট। এখন কথা হচ্ছে একটা মানুষ যখন ইন্ডাস্ট্রিতে 10-15 বছর জব করে একটা পজিশনে যায়, তুমি কিন্তু এই in some cases of some right এখন তো ভালো ইংলিশ না বলতে পারে, তার যে কথা বলি অথবা আমরা বলি যে আপনার যে জানাটা সেটা দিয়ে কথা। আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যখন আমাদের এখানে আমরা পেয়েছি যে একজন ছিল যে ধরেন খুব ভালো একটা ইউনিভার্সিটি, সে ভালো আপনার রাউন্ডে খুব ভালো অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, ফাইনাল রাউন্ডে আমরা সামহাউ শেয়ার ওই লেভেলে যায়নি। ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট যে মনে কর মানে মোটামুটি ছিল, গ্র্যান্ড ফাইনালে থেকে হি ওয়াজ বেস্ট, তো সে জিতেছে। এখন আপনার ওই জাজমেন্ট কিন্তু অন স্পট অন ডেট সেই দিনের গ্রাউন্ডে যখন কথা পরবর্তীতে আবার বলেন, আমাকে একটু মানে মেসেজ পাঠিয়েছে যে আপনাদের জাজমেন্টের ক্রাইটেরিয়া ঠিক ছিল না, জাজ ঠিক ছিল না, কিন্তু এই যে কথাগুলো যখন বলেন না তখন হয় কি যে আপনিও কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। ভুলে যান না যে আপনি 10টা কম্পিটিশন অ্যাটেন্ড করেছেন, আপনি 8টা জিতেছেন, রাইট? আপনি কিন্তু হারতেও কম্পিটিশনে আসেন, মেন্টালিটিটা এমন ভাবে নিয়ে আসেন যেন আপনি শিখতে পারেন। আপনাকে যে কারণে হয়েছে কারণ কিছু হলেও আপনার থেকে ভালো নলেজ আছে, ওই জায়গাটাতে আমার মনে হয় একটু আপনাদের জানা উচিত। আর জাস্ট ব্যাকগ্রাউন্ড জানা আমার মনে হয় না খুব ইম্পর্টেন্ট আছে। আপনি পারে সোহান ভাইয়ের মতো সাদা মানুষ হতেন, দেখে নিতে রাইট। ওকে, স্টোরি শেয়ার করতে পারি আমার ভাইয়ের কথা থেকে মাথায় আসলে, এটা রিসেন্ট, আচ্ছা আমি কবে কোন বছরের কথা না বলি অনেকে বুঝে ফেলতে পারে। একটা বড় কম্পিটিশনে এরকম একটা টিম প্রেজেন্ট করছিল, সো তাদের অনেকগুলো ফ্রেন্ড সার্কেলের মানুষজন
ওখানে ছিল পিছনের দিকে বসা। সো বিফোর দে ওয়ার ওয়াকিং আপ টু দ্য স্টেজ তারা এরকম করতেছিল, লাইক আমার হাত দেখা যাচ্ছে কিনা, মানে মানে আমাদেরকে আরো চিয়ার করো, এরকম একটা ব্যাপার যে আমরা এখন ফাটাই দেবো, আমরাই জিততে আসছি। সো এবং অনেক চিৎকার, তাদেরকে প্রচন্ড রকমের মোটিভেশন দেওয়া হলো। তার ফ্রেন্ডরা যেহেতু আসছে 20-25 জন বা মেবি আরো বেশি, সো তারা এরকম হাতটা ধরছে, কাম অন গাইস, এই সেই। সো দে আর রেজিং দ্য ফ্লোর, আচ্ছা ঠিক আছে, গেটিং অ্যাটেনশন টু দেমসেলভস, ফাইন। পরে যখন তাদেরকে যখন ওইটা একটা বেশ একটা অ্যারোগেন্ট ব্যাপার ছিল, এবং তারা কোয়েশ্চেন আনসার রাউন্ডেও একটু দে হ্যাড দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ যে আমাদেরটা সবচেয়ে বেশি ভালো, বাকিদের আমরা চিনি না। সো আলটিমেটলি দে ডিডন্ট গেট দ্য অ্যাওয়ার্ড আর কি। সো তারপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আরো ফার্দার ডিটেরিওরেট করে যে কেন আমরা জিততে পারলাম না, আমরা তো এর আগে অনেক জায়গায় জিতে আসছি, আমরা সবসময় জিতি। সো এটাতে আরো একটা ফার্দার প্রবলেম হলো যে ওখানে এমপ্লয়ার্স ছিল কিছু কোম্পানির, সো একজন দুজনকে দে মার্কড যে এদের মধ্যে একটু অ্যারোগেন্সটা বেশি। সো পরবর্তীতে ওই কোম্পানিগুলিতে এই মার্ক করা মানুষদেরকে চাকরি দেওয়া হয়নি। আই ডোন্ট নো ইফ ইটস জাস্ট বিকজ অফ দিস রিজন, মেবি ইন্টারভিউতে আরো অনেক কিছু হয়েছিল, বাট এগুলোও কিন্তু পিপল অবজার্ভ, বিকজ আপনি যখন বড় কোনো এমএনসি তে কাজ করতে যাবেন, খুব ঠান্ডা মাথার মানুষ দরকার হয়, যারা মানে আপনার বেতন হয়তো 5 লাখ টাকা, কিন্তু আপনি চলবেন এমন ভাবে যে 50,000 টাকা। দ্যাটস দ্য কর্পোরেট স্ট্র্যাটেজি। আপনি হাম্বল থাকবেন, বিকজ আর সবকিছু বাদ দিলে আপনার 5 লাখ টাকা সেটা জানলে দুদক এসে আপনাকে সবার আগে ধরবে যে আপনি কি করেন আপনার টাকা দিয়ে, ঠিক আছে? সবাই ইনকাম ট্যাক্সের ব্যাপারে খুব সচেতন আমাদের দেশে। আপনার যার যত বেশি টাকা সে যত চুপ থাকে, সে তত কম লাফায়। সো এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মানে কমন সেন্স, হয়তো সেটা আমরা শুরুতে শিখাই না। সো দ্যাটস দ্য থিং, যে বডি এই কম্পিটিশন গুলোর সময় আমাদের অ্যারোগেন্স, আমাদের বিহেভিয়ার, আমাদের কমিউনিকেশন, এগুলো অনেক খেয়াল করা হয়, কিন্তু নট জাস্ট অন দ্য স্টেজ, হোয়াট ইউ আর ডুইং ওভারঅল, এটার একটা ইম্প্যাক্টও থাকে। লাইক অনেকে এখানে কম্পিটিশন নিয়ে ভাবছেন, তাদের এটা জানা দরকার যে ওখান থেকেও আপনার ভালো ভালো নেটওয়ার্কিং এর সুযোগ আছে বা নেটওয়ার্কিং নষ্ট করার সুযোগ আছে। হুইচ ওয়ান উইল ইউ পিক? ওকে, থ্যাংক ইউ সোহান ভাইয়া এন্ড বিপ্লব ভাইয়া। সোহান ভাইয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে বলে ফেললো, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য সেকেন্ড ইমপ্রেশন, লাস্ট ইমপ্রেশন, এরকম টাইপেরও কিছু। তোমরা যারা যারা কম্পিটিশনসে যাও, ডোন্ট বি অ্যারোগেন্ট, একটু হাম্বল থাকো। তোমাদের কিন্তু এটা একটা অনেক সুন্দর কি বলবো, একটা ভালো ওভারভিউ বা তোমাদের পার্সপেক্টিভটা অনেক বেশি আপওয়ার্ড করে ফেলে, অনেক বেশি এনরিচ করে ফেলে। সো আজকে একদমই আমরা সেশনের লাস্টের দিকে খুব ছোট করে যদি সোহান ভাই আর বিপ্লব ভাইয়ের কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক শুনলাম কিভাবে আমরা স্টার্ট করব, হুক গ্র্যাব করব কিভাবে, অডিয়েন্সকে এঙ্গেজিং রাখবো কিভাবে। লাস্টলি যদি আমাদের জিজ্ঞাসা করা হয় কিভাবে আমাদের পাবলিক স্পিকিংটা বা একটা প্রেজেন্টেশনটা কনক্লুড করা উচিত, সেটা কি হতে পারে? লাইক হোয়াট কাইন্ড অফ স্ট্র্যাটেজি উই শুড ফলো টু কনক্লুড অর এন্ড পাবলিক স্পিকিং? সোহান ভাইয়া। যদি আমি একটা মেমোরেবল এন্ডিং দিতে চাই, আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত, আমি এতক্ষণ যেটা করে আসছি এটার চাইতে নতুন কিছু যদি করতে পারি, সেটা আমার জন্য সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। তাহলে আবারও একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ, আবারও নতুন কিছু আসবে। যেমন আমরা শেষে এসে গান গাই, অনেক প্রেজেন্টেশন সেশনের শেষে লেসন গুলো নিয়ে আমরা গান গাই। আর খুব সেফ স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে সামারি দেয়া। সো আমি এতক্ষণ যা যা বললাম এটা একটা সামারি দিলাম, এবং লাস্টে একটা কোয়েশ্চেন করে আমরা শেষ করতে পারি। লাস্টে কয়েকভাবে শেষ করা যায়। আপনি চাইলে আরো একটা তথ্য, একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারেন। আপনি চাইলে একটা প্রশ্ন করে শেষ করতে পারেন যে এরপর থেকে কি আমরা আজকে এইভাবে বললাম যে প্রেজেন্টেশনের ব্যাপারে আজকে আমরা যা যা শিখলাম, আপনি কি এটা নেক্সট টাইম অ্যাপ্লাই করবেন? এই প্রশ্নটা আজকে আপনাদের কাছে করে আমি শেষ করছি। তো এইভাবে আমরা শেষ করতে পারি। দিস আর ইজি ওয়েজ টু ফিনিশ। আর ক্রিয়েটিভ ওয়েতে ফিনিশ করতে চাইলে আপনি লাস্টে গানের কথা বললাম, আপনি লাস্টে কোনো মজার জোক বলতে পারেন, আপনি লাস্টে একটা স্টোরি শেয়ার করতে পারেন যে স্টোরিটা আপনার টপিকের সাথে যাচ্ছে। এবং আপনি এই ধরনের ওয়েতে শেষ করলে যেটা হবে, আপনার একটা বিষয় খেয়াল রাখবেন যে ইমোশনাল ইম্প্যাক্টটা কতটুকু। আপনি লাস্টে যে কাজটা করছেন, আপনি যদি মানুষের ইমোশনে ধাক্কা দিতে পারেন, বিশেষ করে বাংলাদেশি যেহেতু আমরা, সো ইমোশন এখানে অনেক পাওয়ারফুল একটা বিষয়। সো এমন একটা ওয়েতে শেষ করবেন যাতে আপনার অডিয়েন্স আবেগের জায়গাতে কিছু টের পায়, অথবা তাদের হাসি আসে, মজা লাগে। সো তাহলে আপনার প্রেজেন্টেশনটা তাদের মজার লাগবে, ভাল লাগবে। এবং আমরা যেটা লাস্টে এসে করি যে
প্রেজেন্টেশন শুরু থেকে শেষ পর্যন্ত করে বলেছি শেষে ওকে থ্যাংক ইউ স্লাইড, এনি কোয়েশ্চেন্স। সো মানে থ্যাংক ইউ স্লাইড আসছে মানে আমার শেষ, মানে গাড়ি ব্রেক দিয়ে দিলাম। বাট ওইটা হচ্ছে সবচেয়ে আস্তে করে গাড়িটা পার্ক করার সময়। সো তখন আপনি বলবেন যে লাস্টে একটা স্টোরি দিবেন, এবং থ্যাংক ইউ স্লাইড আমি বলি আসলে অ্যাভয়েড করতে। এনি কোয়েশ্চেন্স ওটা ওই লাস্ট একটা মেমোরেবল ছবি দিয়ে আপনি শেষ করবেন এবং মুখে বললেন থ্যাংক ইউ, ওটা ওখানেও লেখার আর প্রয়োজন নেই। কারণ আবার বললাম একই জিনিস, যে বারবার করতে থাকলে আমাদের একঘেয়ে লাগে সিচুয়েশনটা। সো ক্যান উই ব্রিং সামথিং নিউ এট দি এন্ড? আর যেহেতু সবাই থ্যাংক ইউ স্লাইড ইউজ করে, সো আমরা যদি থ্যাংক ইউ স্লাইড না ইউজ করে অন্য কিছু ইউজ করি, উই উইল স্ট্যান্ড আউট ইভেন ইন আ স্মল ম্যানার। সো এই বিষয়গুলো আমরা করতে পারি। থ্যাংক ইউ সোহন ভাইয়া। বিপ্লব ভাইয়া, সেম কোশ্চেন। অলরাইট, এই শুধু এটার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে 40 মিনিট ধরেন গল্প করবেন, মানুষ শুনলো, কম্বাইন্ড অডিও, রাইট? এখন হচ্ছে কথাই বলেন, তখন একটা সমস্যা তৈরি হয়। এই জন্য মানে সেশন গুলো অনেক সময় যেটা করা হয় যে কোশ্চেন অন্তত কিছু কোশ্চেন নেওয়া, যে আপনি ধরেন একটা বিষয়ে একটু আলোচনা করেছেন, মিডল পয়েন্টে যে কাউকে পিছন থেকে একজনকে দাঁড় করালেন, মাঝখান থেকে একজনকে, ডান থেকে বাম থেকে করে অডিয়েন্স অ্যাট্রাকশনটা আপনি আপনার দিকে করে নিন। হতে পারে 2 নাম্বার শেষের দিকে আপনি আবার কিছু কোশ্চেন নিতে পারেন, যেটা হয়তো আপনি জেনারেলি যে আনসার ওয়েটা আপনি ইউজ করেছেন সেই ওয়েতে না গিয়ে একটু অন্যভাবে। সবসময় যেটা বলি, আপনি নিজেকে পছন্দ, আপনার নিজের এক্সাম্পল ইউজ করেন। আপনি অন্য কারোর এক্সাম্পল দেওয়ার থেকে আপনি নিজের এক্সাম্পল, আপনি নিজের জিনিসগুলো শেয়ার, মানে কাউকে আঘাত না করে নিজেকে করুন। এবং বাঙালি হিসেবে আমরা সেটা খুব পছন্দ করি, যে অন্য মানে নিজেকে আপনি যদি পচান, অন্য অডিয়েন্স আপনার খুব খায়। তো আমরা নিজেরাও এটা আমাদের ক্ষেত্রে করবো, যে আমরা অনেক সময় ভালো লাগে, যার স্পিকার তোমার পচাচ্ছে, খুব ভালো লাগে। এই কাজগুলো লাস্টের দিকে আপনি করতে পারেন। তবে আমরা প্রেফার থ্যাংক ইউ, আসলে এটা মিক্সড আমার মতামত, যে আপনি লাস্টে থ্যাংক ইউ দিতেও পারেন, নাও দিতে পারেন, ডিপেন্ড আপনি কোন এনভায়রনমেন্টে দিচ্ছেন। আপনাকে সবসময় একটা কথা বলি যে পাত্র, স্থান এবং কাল, এই তিনটা জিনিস আপনাকে স্পিকিং এর সময় বুঝতে হবে। কার সামনে কথা বলছেন, কোথায় কথা বলছেন, কাদের জন্য কথা বলছেন। তো এই জিনিসটা যখন আপনি বুঝে যাবেন, আলটিমেটলি আপনি কনক্লুশন সবই পারফেক্ট হয়ে যাবে। আমি আরেকটু আমার একটা কথা হয়তো ভুল হতে পারে, একটু অ্যাড করতে চাই। গানের বিষয়টা আমি বললাম, বাট গানটাও সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। সো যেমন ক্লাসরুমে বা সিরিয়াস একটা সিচুয়েশনে হয়তো সেটা অ্যাপ্লিকেবল না। আমরা যেহেতু ট্রেনিং করাই, সো ট্রেনিং এর জায়গাতে অনেক কিছু চলে, কোম্পানিতে সবাই খুব বোর্ড থাকে, ট্রেনারদের কাছ থেকে এখন এটাও দরকার, একটু এন্টারটেইনমেন্টও চাই। সো আমি গানের কথাটা ওই উদ্দেশ্যে বললাম। বাট আপনারা আবার বিজনেস কম্পিটিশনে সবসময় গান নিয়ে যাবেন না, তাহলে ক্যান ব্যাকফায়ার। সো এটা বুঝে করতে হবে। আর ভাইয়া যেটা বললেন ওইটার সাথে তো ইয়েস অফকোর্স থ্যাংক ইউ স্লাইডের কথা বলছি আমি, থ্যাংক ইউ বলা যাবে, স্লাইডটা অ্যাভয়েড করলে বেটার হয়। বাট দেন এগেন ডিপেন্ডস, সিচুয়েশন ফর্মাল হলে করা যেতে পারে, স্থানকাল পাত্র ভেদে অনেক কিছুই করা যেতে পারে। আর লাস্টলি যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনি সেফ স্ট্র্যাটেজি হচ্ছে আপনি উক্তি দিয়েও শেষ করতে পারেন, কোনো বিখ্যাত মানুষের উক্তি। এবং আমরা রিসেট অ্যাড করেছি, এই জন্য বিষয়টা আসেনি যে শেষ কিভাবে করা যায়। তো শেষে এসে আপনি আপনার কথার স্পিডটা স্লো করে ফেলবেন এবং আপনার ভয়েসটাকে একটু ডেপথ দিবেন। মানুষ তখন বুঝে যায় যে এতক্ষণ তো অনেক ঝটপট করে কথাবার্তা বলছি, এখন আমরা শেষে চলে এসেছি। তো এখন থেকে আমরা যখন প্রেজেন্টেশন দিব, আমরা সুন্দরভাবে টিপস গুলো ফলো করব এবং আমাদের প্রেজেন্টেশন গুলো আশা করি অত্যন্ত চমৎকার হবে। তো আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া যায়, হ্যাঁ আমি শেষের দিকে আসছি, গাড়ির স্পিড কমতেছে, গাড়ি তাহলে থেমে গেল গাড়ি। সো এটা একটা রিসেন্ট ডিসকভারি। সো এটা আমরা করতে পারি, তাহলে বোঝা যায় ফর্মালিটি, স্পিচ শেষ হচ্ছে, আমার হাততালি দেওয়ার সময় চলে আসছে। আর মানুষ হাততালি দিলে, এটা একটা বইয়ে আমি পড়েছিলাম যে হাততালি দিলে আপনি চলে আসবেন না, আপনি বলার পর হাততালি গুলো নিবেন, আপনি দাঁড়াবেন, সবার দিকে আই কন্টাক্ট রাখবেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হাততালিটা মনে করেন যে পকেটে নিচ্ছেন আর কি, টাকা নেওয়ার মতো। হাততালি গুলো সব কালেক্ট করে তারপরে আপনি নামবেন। সো কিছুক্ষণ থাকলেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড থেকে তারপর আপনি নামবেন। দ্যাটস অল।
অলরাইট, থ্যাংক ইউ সোহান ভাইয়া এন্ড বিপ্লব ভাইয়া। আমি এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, ছোট একটা থ্যাংক ইউ আমি দিতেই পারি স্থান কাল পাত্র ভেবে। সো থ্যাংক ইউ ফর স্টেইং এন্ড কামিং টু ফ্রম টু টিম টেট্রা। আমরা অনেক কিছু শিখেছি আপনাদের মাধ্যমে এন্ড আই নো দ্যাট এই পাবলিক স্পিকিং এর জিনিসগুলো এত শর্ট টাইমে শেষ হয় না, বলা স্টার্ট করলে অনেক কিছু থাকে, but still we tried to cover. So thank you Shohan bhaiya and thank you Biplab bhaiya. I wish you will have your blessings for our journey. So thank you bhaiya. Welcome, Zerrin. Thank you, everyone. Thank you Okay. very much. So ultimately we have come to the end of our session. আমরা আজকে অনেক কিছু শিখলাম from সোহান ভাইয়া and বিপ্লব ভাইয়া, that প্রথমে হুক করতে হবে কিভাবে, কিভাবে একটা ভালো এন্ট্রি নিতে হবে, হাউ টু গ্র্যাব দ্য অডিয়েন্স, কিভাবে কনফিডেন্স লেভেলটা তোমাকে অনেক ভালো একটা প্রেজেন্টার বানাতে পারে, কিভাবে তুমি স্লাইডে কম রেখে তুমি কিছু বেশি বলতে পারো, and many more. Even কি আমরা এটাও জেনেছি কিভাবে আমাদের কনফিডেন্সটা এবং আমাদের নার্ভাসনেসটা আমরা কন্ট্রোল করতে পারি। সো we all know that public speaking is the key, cause আমাদের এখন পাবলিক স্পিকিং সব জায়গায় লাগে। Thank you everyone for staying with Tetra Tuition and Tetra Creations. Hope you will join our tomorrow's and upcoming lives as well. So till then, stay safe, stay healthy, and Allah Hafiz.